ওরা তো টানা ফার্স্ট হইছে, আমার অবশ্য টানা ফার্স্ট হওয়ার সুযোগ হয় নাই। ওয়ান অফ দ্য বেস্ট স্কুল বলে যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ওইটাই মানে আমার আম্মু মানা করেছিল যে ওইটা যাতে ফার্স্ট চয়েস না দিই। খেলা ছাড়া অন্য কিছু বুঝতাম না। আমার একটুকুই মনে আছে দুপুরে খাওয়া হলে অপেক্ষা করতাম কতক্ষণে আসরের আজান দেয়। আমরা হয়তো একাডেমিক এক্সেলেন্স করতে যে অন্যান্য দিকে আমরা স্যাক্রিফাইস করে আসছি, যেটা আমাদের কর্মজীবনে হয়তো আমাদেরকে হ্যাম্পার করবে। ব্যাক বেঞ্চারদের মধ্যে প্রচুর ট্যালেন্টেড দেখছি, টপারদের চেয়েও ট্যালেন্টেড, বাট ও উৎসাহী না। একটা কথা আছে, যদি তুমি চাঁদকে টার্গেট করো তাহলে চাঁদ না পেলেও তুমি কোনো একটা তারা পাবা। আমি তো ধরে নিয়েছিলাম আমার চান্সই হবে না। আম্মু যথেষ্ট সুপারভিশনে রাখতো আর কি আমাদেরকে। ব্যাক বেঞ্চার ও ফেইলের মধ্যেই থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে হাজির হয়েছি একটা খুশির মুহূর্ত নিয়ে। কারণ হচ্ছে যে আমরা একটু পরেই দেখবো যে আমরা কাদেরকে নিয়ে আজকে হাজির হয়েছি। তো 2023 সালের আমাদের বইয়ের যে অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে তিনজন, আজকে সেই তিনজন আমাদের সাথে উপস্থিত আছে তামিম, হাবিবুল্লাহ এবং সুদীপ্ত। আজকে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আড্ডা দিব। প্রত্যেক বছরই এখন আমরা এই কাজটা করছি যে আমাদের যখন ইয়েটা হয়ে যায়, এই রেজাল্ট হয়ে যায়, তারপর আমরা ওদের সাথে কিছুটা আড্ডা দিই। আর আমার সাথে আছে আসির। আসির, একটু তোমার পরিচয়টা দাও। জি ভাইয়া, তো আমি আসির আঞ্জুম খান, পড়াশোনা করতেছি বর্তমানে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে, আর উদ্ভাসে তোমাদের সাথে আছি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। হ্যাঁ, বুয়েটের রেজাল্টটা একটু বলো। তো আমি আসলে 2021-22 যে সেশনটা ছিল ওখানে বুয়েটে প্রথম স্থান অর্জন করে অ্যাডমিশন টেস্ট। জি হ্যাঁ, এখান থেকে আমরা একটা শিক্ষার বিষয় কি পেলাম আমরা, যে একটু বিনয়ী হইতে হয় নিজের থেকে। ভাই আমি ফার্স্ট হয়েছি না বলে ওটা এরাই যেতে চাইছিল, তারপর আমি একটু টেনে টেনে বলে দিলাম আর কি। তো যাই হোক, প্রথমত তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তো তোমরা কেমন আছো? ভালো। খারাপ থাকার তো কোনো কারণ নাই, তাই না? না থাকতে পারে, অনেক এরকম একটু আলাদা আলাদা আছে আর কি। ভাই সেকেন্ড হইলাম, 99 পাওয়ার পর মন খারাপ, ভাই 100 কেন পাইলাম না। তো এরকম থাকে অনেক সময়, বাট আলহামদুলিল্লাহ ইটস গুড যে তোমরা সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে মানে যে রেজাল্টের দিকে সবাই তাকায় থাকে সেখানে তোমরা টপ রেজাল্ট করছো, অভিনন্দন। তো আমরা অ্যাকচুয়ালি আড্ডা মোডেই থাকবো। সো মানে একদম ক্যাজুয়ালি তোমাদের প্রশ্ন থাকলে করবা, একজন একজন কথার মধ্যে ইন্টারাপ্ট করবা, নো প্রবলেম। তো প্রথম যে প্রশ্নটা সবাই করে, ভাই তোমার অনুভূতি কি, এটা খুবই একটা মানে কেমন প্রশ্ন, তাই না? যে অনুভূতি কি খারাপ হবে নাকি? বাট আমি ভাবলাম যেহেতু এই প্রশ্নটা করা একটা নিয়ম, তো এই প্রশ্নটা করি, কিন্তু এটার মধ্যে একটা বৈচিত্র্য কি আনা যেতে পারে। তখন আমি ভাবলাম যে তোমাদের যেহেতু এক একজনের এক এক এলাকায় বাড়ি, বিশেষ করে তামিমের এলাকা হচ্ছে চিটাগাং, মানে বাংলাদেশের যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ খুবই ডিস্টিংটিভলি আলাদা, তার মধ্যে চিটাগাংয়ের, তারপর নোয়াখালী, সিলেট, রাজশাহী। তো এর মধ্যে তো আমি এই জন্য ভাবলাম যে তাহলে বেটার অনুভূতি কি, যে চিটাগাংয়ের ভাষার একটা বিষয় হইতেছে যে এই ভাষা বোঝা যায় না। মানে আমরা যারা চিটাগাংয়ের বাইরে, কারণ আমার ফ্রেন্ডরা যারা ছিল হলে, ওরা যখন নিজেদের মধ্যে কথা বলতো, আমি জাস্ট এটা কি বাংলা কিনা, আই ওয়াজ ডাউটফুল যে এটা বাংলাই না আসলে। তো এই জন্য তো এখন তুমি যদি তোমার অনুভূতিটা চিটাগাংয়ের ভাষায় বলো, তাহলে অসুবিধা হচ্ছে যে অনেকে বুঝবে না, আসলে অনেকের বোঝার দরকারই নাই, কারণ অনুভূতি এটা কি বলবো এটা তো সবাই জানে। যে আমরা এখান দিয়ে শুরু করতে পারি নাকি? আসিফ কি বলো? ঠিক আছে, তাহলে তামিম তোমার অনুভূতিটা তুমি চিটাগাংয়ের ভাষায় একটু বলো। আসসালামু আলাইকুম, আমি আদনান আহমেদ তামিম। 2023-24 বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতেছি। অ্যান্ড যেহেতু প্রথমতন আর বুয়েট লইয়ে মানে বুয়েট ওরিয়েন্টেড প্রিপারেশন লই, সেক্ষেত্রে বুয়েট পরীক্ষায় প্রথম স্থান অধিকার। সব বোঝা যাচ্ছে তোমার চিটাগাং অরিজিনাল হচ্ছে না বোধহয় নাকি? হ্যাঁ সব বুঝছি। তুমি ভালো মতো চিটাগাং বলো, আর ওই ইংরেজি শব্দ বললে তো বোঝাই যায়, তাই না? ইংরেজি বাদ দিয়ে বলতে হবে। হ্যাঁ এটাই আমি বলো, আর একটু বলো যাতে আমরা না বুঝতে পারি, পর্যায় পর্যন্ত বলো। নাতে বোধ বালালার যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষা ওরিয়েন্টেড ভাবে প্রিপারেশন নেই প্রথমত, সেক্ষেত্রে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে গিয়ে তাই হাতে খুবই বালালার। এটা আর কি ভাই। মোটামুটি যাক, ঠিক আছে, চলবে। 5 নাম্বার দেওয়া যাচ্ছে না বোধহয়, তোমরা বুঝছো না সব? হাইবুলার বাড়ি হচ্ছে নেত্রকোনা, রাইট? নেত্রকোনা ভাষা কি পারো? না ভাই, নেত্রকোনা ভাষা খুব একটা বিখ্যাত না, স্টিল মানে ট্রাই করবা একটু। ভাই খুব একটা পারবা না, তাহলে তো আর আমাদের লাভ হলো না। শুধুমাত্র আর সুদীপ্তর কি অবস্থা? পাবনা, তাহলে তুমি হয় পাবনার ভাষায় কিছু একটা বলো, অথবা পাবনা রিলেটেড তোমার কোনো একটা বলো, মজার স্মৃতি বা কিছু একটা বলো। ভাই আমি তো আসলে ছোটবেলা থেকে পাবনা শহরে থাকতাম না, আমার হচ্ছে গ্রামের বাসায় থাকতাম, তারপরে পাবনা শহরে আসছি। তো আমি আসলে পাবনা জিনিসগুলোর সাথে খুব বেশি পরিচিত হতে পারিনি। আমাদের পাবনায় দেখা যাচ্ছে যে সবচেয়ে পরিচিত যে জায়গা পাকশি হার্ডিন্স ব্রিজ, সেইটাই আমি বোধহয় 1 সপ্তাহ আগে ঘুরতে গেছি। পরিচিত মানসিক হসপিটাল আমরা জানি, ওইটা তো আমরা আসলে শেয়ার করতে চাই না। কেন মানসিক হসপিটাল এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তুমি আমরা হাসাহাসি করি, এটা তো ইটস নট গুড। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো হার্ডিন্স ব্রিজে আমি হচ্ছে বেড়াতে গেছি 1 সপ্তাহ আগে, তার আগে যাওয়া হয়নি। তো ওই জন্য আমি আসলে পাবনা শহরটা নিজের শহরে খুব বেশি এক্সপ্লোর করতে পারিনি।
ওই জন্য তাই পাবনার সাথে তোমার স্মৃতি তাহলে খুবই টাটকা, মাত্র 1 সপ্তাহ আগে তুমি হার্ডিন্স ব্রিন্স দেখছো। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা তাহলে এই ডিসকাশনের একটু ভিতরে যাই, তাই না? তো তোমরা যেহেতু পড়ালেখায় ভালো করছো, তার মানে তো সবারই হচ্ছে একটা মানে অডিয়েন্স যারা, তাদের হয়তো চাওয়ার একটা বড় অংশ যে ওরা কেমনে পড়ালেখা করছে। হ্যাঁ, তো এই বিষয়ে ডেফিনেটলি তোমাদের হয়তো কিছু জিনিস শেয়ার করার আছে। তো আমি সেই জায়গা থেকে জানতে চাইবো, সিরিয়াল ধরেও বলতে পারো অথবা মাঝখানে বা একজনের কথার সাথে মিলিয়েও বলতে পারো, সমস্যা নাই। এবার বরং এদিক থেকে যাই, সুদীপ্ত থেকে যাই। আর্লি লাইফের পড়ালেখার যে স্টাইলটা, ওখান থেকে তুমি কি শেয়ার করতে চাও? হোয়াটস ইউর আন্ডারস্ট্যান্ডিং অর ফিলিংস? ভাই আমি তো আসলে ক্লাস 2 পর্যন্ত আমার গ্রামের বাসায় ছিলাম। তো আমার বড় 2 বোন, আমার বড় বোন হচ্ছেন তখন পাবনায় শহরে পড়াশোনা করতেন। তখন ওনার কি ইচ্ছা ছিল যে আমাকে পাবনা জেলা স্কুলে পড়ানোর। তখন তো মানে পাবনার মধ্যে সবচেয়ে বড় স্কুলটি পাবনা জেলা স্কুল আর গভর্নমেন্ট গার্লস স্কুল, যে কোনো শহরে, যে কোনো জেলা শহরের ক্ষেত্রে এমনটাই হয়। তো তখন আর কি আমার মানে ওই রকম খুব একটা ইচ্ছা ছিল না। বাবার মানে ফ্যামিলিগত দিক থেকেও, যেহেতু আমরা গ্রামে থাকতাম আর আমার বাবার পুরো বিজনেসটাই গ্রামে, তো জাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য আর কি। বড় দিদি আর কি অনেক বিষয়টা সিরিয়াসলি নিয়েছিলেন। উনি দেখেছিল যে আমাদের হচ্ছে শহরে আর কি অনেক কোচিং টোচিং হয় আর কি। আমাদের বুয়েট অ্যাডমিশনের একটা শর্ট ফর্ম হচ্ছে জেলা স্কুল অ্যাডমিশন আমরা বলি। তো তখন দেখা যেত যে ওই কোচিংয়ের যেসব শিট টিট ওগুলো আমাকে বড় দিদি হচ্ছে ম্যানেজ করে দিত, আর আমার ছোট দিদি হচ্ছে গ্রামে থেকে আমাকে পড়াতেন। তো এভাবে যখন আমি পরীক্ষা দিই দেখা যায় যে আমার চান্স হয়ে যায়। মানে আমার মনে হয় যে আমি হয়তো ওই বছর জেলা স্কুলে চান্স পাই একমাত্র মানুষ যে কোনো কোচিং না করে চান্স পাইছে। তো তারপর আর কি মানে আমার এরকম মানে আমার বাবা মার যেহেতু পুরো ব্যবসাটাই হচ্ছে গ্রামের বাসায়, ইচ্ছা ছিল যে আমি গ্রামের বাসাতেই পড়ালেখা করি। কিন্তু যেহেতু হচ্ছে জেলা স্কুলে চান্স পেয়েছি, খুব বড় একটা ব্যাপার। দেখা যেতে যে তখন মানে আমাদের যত আত্মীয় স্বজন সবার মধ্যে আমি হয়তো একা চান্স পেয়েছি এমন ব্যাপারটা। তো তখন দেখা যেত যে আমার যেসব হচ্ছে পরিচিত আত্মীয় স্বজন সবাই বলতো যে না, ওকে জেলা স্কুলে পড়ানো উচিত। তখন ওই আর কি দেখা যেত প্রথম 6 মাস তুমিও ফিল করতা যে জেলা স্কুলে আমার পড়া না, উচিত? আমার কোনো ফিলিং ছিলই না। আমি যখন প্রথম দিন ভর্তি হতে গেছিলাম, আমি জাস্ট দেখছিলাম যে খোলা মাঠ, চারপাশে 10-12টা বিল্ডিং, ওটা যে স্কুল আমি সেদিন বুঝতে পারিনি। তার 1 মাস পরে যে আমি বুঝতে পারছি ওটা আসলে স্কুল। 1 মাস না, সরি 2 সপ্তাহ পরে। তখন তো তুমি অনেক ছোট মানুষ। না, তখন আমার কাছে মনে হতো আমি গ্রামেই থাকি, আর এখানে আমার খেলাধুলার সাথী আছে, পরিচিত মানুষজন আছে, ওইখানে তো কেউ নাই আর কি। আমার জন্য গ্রামটি হয়তো বেটার। তো তারপরে হচ্ছে প্রথম 6 মাস আর কি আমার বাবার সাথে ওই দেখা যেত 2 ঘন্টা জার্নি করে এসে সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন এভাবে এসে ক্লাস করে আবার চলে যেতাম। আমার সপ্তাহে 1 দিন ক্লাস করতা? হ্যাঁ, সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন। বাট গ্রামেও মোস্টলি। হ্যাঁ, তো আমি দুইটা স্কুলে ভর্তি ছিলাম, গ্রামের স্কুলে আবার জেলা স্কুলে। তো তখন হচ্ছে আমি আমার ছোট আপু মানে ছোট দিদি আমাকে প্রথম থেকে পড়াতেন আর কি খুব ভালোভাবে। তখন দেখা যায় যে আমাদের স্কুলের যে হাফ ইয়ারলি পরীক্ষা, ওইখানে আমি সেকশনে ফার্স্ট হই আর পুরা মানে আমাদের পুরা ক্লাসের 250 জনের মধ্যে সেকেন্ড হই। তখন আমার বাবার মনে হয় যে না, মানে আমার পুরো ফ্যামিলির মনে হয় যে ওকে হয়তো বা এখানে পড়ানো উচিত। তখন আর কি আমার 2 বোনের সাথে ওই একটা বাসা ভাড়া নিয়ে আমরা থাকতাম, ছোট একটা 2 রুমের একটা বাসা। তখন হচ্ছে আস্তে আস্তে মানে আমার বলতে গেলে আমার 2 দিদি আমাকে পড়াতো। তারপরে যখন বড় দিদির বিয়ে হয়ে যায় তখন হচ্ছে ছোট দিদির সাথে আমি থাকতাম। আর বাবা মা তখন গ্রামেই থাকতেন, যেহেতু বাবার বিজনেস ছিল। আর আমাদের বাড়িটা হচ্ছে অনেকটা পুরানো বাড়ি, তার সাথে আমাদের বড় একটা মন্দির আছে। তো এই মন্দিরে প্রতিদিন হচ্ছে মানে পূজা অর্চনা করতে হয়, যার কারণে আমার বাবা ওইদিকে একটা টান ছিল আর কি। সেখান থেকে যদি শহরে চলে আসি হয়তো এটার কোনো একটা খারাপ ইফেক্ট পড়তে পারে। তো সবকিছু মিলে আসলে বাবা আমার পক্ষে মানে শহরে একদম মুভ করাটা সম্ভব ছিল না, যার কারণে আমরা দুইজন আমি আর আমার ছোট দিদি হচ্ছে শহরে মোটামুটি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত আমরা দুইজন থাকতাম। তোমার মানসিক অবস্থা জানতে চাই, তখন কি তুমি মোটামুটি এটা অ্যাডাপ্ট করে ফেলছো নাকি? হ্যাঁ, আমি মোটামুটি মানে কষ্টের মধ্যে দিয়ে যাইতা, কেন আব্বু আম্মুর সাথে নাই? প্রথম দিকে কিছুটা মনে হতো, কিন্তু আসলে পরে ওই জিনিসটা কখনো মনে হয়নি। আচ্ছা। আর মানে দেখা যেত হয়তো সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন বাবা মা আসতো, দেখা করে যেত এরকম। আর তখন হচ্ছে একটা ছিল যে আমি মোটামুটি ক্লাসে মোটামুটি ফার্স্টই হতাম। শুধু বোধহয় আমার হচ্ছে ক্লাস 5 আমার মধ্যে রোল 2 ছিল, বাকি সবগুলাতেই 1 রোল ছিলাম। তখনও একটা টেন্ডেন্সি ছিল যে ক্লাসে ফার্স্ট হওয়া এরকম। তো এখানে একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। আমার হচ্ছে ক্লাস 10 পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর প্রতি আলাদা কোনো প্যাশন ছিল না। দেখা যেত যে যেহেতু 1 রোল ছিলাম সবকিছু একসাথে পড়তে হয়। তো যদি আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল আর কি, প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং করতে একটা ইচ্ছা ছিল, ওটা আমার 2 দিদির কাছ থেকে পাওয়া। কিন্তু ওই ফিজিক্স কেমিস্ট্রি প্রতি আলাদা কোনো ইচ্ছা ছিল না। কিন্তু যখন হচ্ছে করোনার টাইমটা আসে, পুরো 1 বছর একদম বাড়ির ভিতরে, তখন আমার হচ্ছে একটা বড় লেভেলের একটা অ্যাট্রাকশন আসে ফিজিক্স কেমিস্ট্রির উপরে। আচ্ছা, ওই জায়গায় পরে যাবো, কারণ এটা তো প্রায় অ্যাডমিশনের কাছে চলে আসতেছে। আমরা বরং একটা আর্লিতে সবারটাই ঘুরে আসি। তোমাদের আর্লি স্টেজের আমি ব্যাকগ্রাউন্ড খুব একটা ঘাটতে পারি নাই।
তো হাবিবুল্লাহ বলতে পারো তোমার আর্লি পড়ালেখার মধ্যে কি ছিল মেমোরেবল আর শেয়ার করার মতো? হ্যাঁ, আমার আর্লি স্টেজের পড়াশোনাটা অনেকটা সুদীপ্তর মতোই ছিল। আমি মূলত ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আদমজি স্কুলে পড়েছিলাম, আদমজি কেন পাবলিক স্কুল। সেখানেও মানে রোল 1 এরকমই থাকতো, মানে শুরু থেকে আমার আব্বু একাডেমিক কি ফোকাস ছিল। ঢাকাতেই থাকতেন? যে আমার বাবা মা বাবার মার সাথেই ছিল? যে বাবা মার সাথেই আচ্ছা। ছিলাম, কুচুখেতে থাকতাম তখন। সো মানে শুরু থেকে আমার একাডেমিকে ফোকাস ছিল। পরে যখন নটরডেম কলেজে ভর্তি হলাম তখন আমার গণিত এবং পদার্থবিজ্ঞানের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হলো, আর এরপর থেকেই হচ্ছে সেদিকে বেশি ফোকাস দিতে থাকলাম এবং শেষ পর্যন্ত হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে পরীক্ষার রেজাল্ট। সহজ সরল হইতে 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 বইটা চান্স পেয়ে গেল। তবে তো আমারটা অনেকটা সুদীপ্তর মতোই, যে আমি ক্লাস 2 পর্যন্ত গ্রামেই ছিলাম, এন্ড এই তো ক্লাস 3 তে যখন তখন চট্টগ্রাম শহরে শিফট হয়ে আর কি ফ্যামিলি সহ। দেন আমাদের এখানে প্রচলন ছিল যে ক্লাস ফ্যামিলি সহ শিফট হয়েছে, তাহলে সুবিধা দেওয়ার মতো তো না। না অনেকটা শুধু ক্লাস তো ফ্যামিলি 3 রেখে আর কি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, মানে কিছুটা মিল আছে। ক্লাস 4 এ অনেকটা এখানে একটা প্রচলন ছিল যে অ্যাডমিশন টেস্টে, স্কুল অ্যাডমিশন টেস্টে, মানে এটাকে অনেকটা সেই সময় মানে বিসিএস এর মতো প্যারালালি বিবেচনা করা হইতো, মানে ওরকম টাফ ছিল। সো মানে যেহেতু সদ্য গ্রাম থেকে এসেছিলাম, সেক্ষেত্রে যেটা চট্টগ্রামের ওয়ান অফ দ্য বেস্ট স্কুল বলা যায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ওইটাই মানে আমার আম্মু মানা করেছিল যে ওইটা যাতে ফার্স্ট চয়েস না দিই, কারণ ফার্স্টের থেকেই যেহেতু সিরিয়াল ওয়াইজ বিবেচনা করা হয়, সেক্ষেত্রে ওইটা ফার্স্ট চয়েস দেওয়া হয় নাই, কারণ আমার প্রতি এক্সপেকটেশন একটু কম থাকা সেটাই স্বাভাবিক, যেহেতু সদ্য গ্রাম থেকে এসেছিলাম। এরপরে সেকেন্ড যেটা ছিল চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল, ওইটাতেই ফার্স্ট চয়েস দিয়েছিলাম, অ্যান্ড এক্সপেকটেশনের থেকে বেশি পাইছি আলটিমেটলি। ওইটাতে আমি সেকেন্ড হিসেবে চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুলে প্রবেশ করেছিলাম। এরপরে ক্লাস 10 পর্যন্ত ওইখানেই ছিলাম চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুলে। পড়াশোনার পাশাপাশি তখন প্রেশার খুব বেশি নিয়ে নেই, পড়াশোনার প্রেশার পাশাপাশি খেলাধুলা প্রচুর হতো। তুমি কি কন্টিনিউয়াস ফার্স্ট হইছো নাকি হনো? না, আমি মানে ফার্স্ট হইছো বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকতাম সব সময়। আচ্ছা, সেই হিসেবে ক্রমাগত ফার্স্ট সবচেয়ে বেশি হয়েছে হাবিবুল্লাহ নাকি? তামিমের সাথে আমার মিল আছে ভাই। আমার ওই স্কুল লাইফে এরকমই গেছে যে আমরা বিকাল হইলে মানে খেলা বলতে খেলা ছাড়া অন্য কিছু বুঝতাম না। আমার একটুকি মনে আছে দুপুরে খাওয়া হইলে অপেক্ষা করতাম কতক্ষণে আসরের আজান দেয়। আসরের আজান দেওয়া মানেই হচ্ছে খেলা শুরু, আর মাগরিবের আজান হইলে তো আবার বাসায় আসতে হইতো। আর ওরা তো টানা ফার্স্ট হইছে, আমার অবশ্য টানা ফার্স্ট হওয়ার সুযোগ হয় নাই। না আমি টানা ফার্স্ট হয় নাই, তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ঘোরাঘুরি আমার ওরকম অবস্থা ছিল আর কি। তো ওর সাথে আমার অনেক মিল আছে যে অত একটা পড়াশোনা আসলে আমিও স্কুল লাইফে থাকতে খুব একটা করতাম না। তামিম যেমনটা বললো আর কি, ওরকমই অনেকটা। না, আমি তো মেইনলি স্কুলে যেতাম ক্রিকেট খেলার জন্যই, মানে আমাদের ভাই অনেক সরকারি স্কুলে ব্যাপারটা কিন্তু এমন। আমিও কিন্তু দেখা যায় যে স্কুলে মাঝে মধ্যে গেলেও ওই মেইনলি যাইতাম এই খেলতেই, আর অ্যাটেন্ডেন্সে বেশি টান পড়লে তাইলে যাইতাম। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা একটা ভ্যারিয়েশন দেখতেছি যে যারা শুনতেছে তারা অনেকে ভাবতে পারে যে ভালো স্টুডেন্টরা খালি পড়তেই থাকে, এরকম না, আসলে তারা খেলে বা অন্য কিছু করে, রাইট? বাট এই যে তোমরা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো তো এটা টপের ভিতরেই, তো সেক্ষেত্রে ধরো সবাই নিশ্চয়ই কিউরিয়াস, এটা তো জাস্ট ইনফরমেশন যে তোমরা ভালো স্টুডেন্ট ছিল, বাট হাউ তোমাদের ওখানে হোয়াট স্পেশাল অ্যাবাউট ইউ যে তোমরা কন্টিনিউয়াস ফার্স্ট হইছো? আসলে তোমাদের পড়ালেখার মধ্যে কোনো স্টাইল বা কোনো টেকনিক বা এরকম কিছু কি ছিল? আমার ক্ষেত্রে যদি বলি, ওইরকম আলাদা তেমন টেকনিক ছিল না, বাট আমি যথেষ্ট রেগুলার ছিলাম। মানে আমার আম্মু যথেষ্ট সুপারভিশনে রাখতো আর কি আমাদেরকে, মানে সবাইকে রেগুলারলি যাতে সব ডিসিপ্লিন থাকে বা আদব কায়দা সবকিছু ঠিক থাকে সেটা সবসময় নিশ্চিত করতো, এন্ড রেগুলারলি পড়াশোনা করতাম। এমন না যে একদিনে খুব বেশি আহামরি পড়াশোনা করতাম, মানে তোমার মেইন স্ট্রেংথ হচ্ছে কনসিস্টেন্সি। জি, ওইটাই। ওকে, গ্রেট। হাবিবুল্লাহর ক্ষেত্রে তুমি কি বলবা, তোমার ভালো করার রহস্য কি? ভাই প্রথমত আমার বাবা আদমজি কলেজের প্রফেসর ছিলেন, সো ওনার কাছ থেকে একটা প্রেশারই ছিল, সো ওটা আমাকে মোটিভেট করতে হচ্ছে ভালো পরীক্ষায় ভালো করার জন্য। আর আরেকটা স্ট্র্যাটেজি ছিল যে আমি দেখা যেত ক্লাস 5 এ থাকতে 6 এর গণিত বই হচ্ছে কিছু উল্টে পাল্টে দেখতাম, সো ওইগুলো হয়তো আমার কনসেপ্টটাকে হেল্প করতে মানে বিল্ড আপ করতে সাহায্য করে। এত মোটিভেশন কোথায় পাইতা? মানুষ যে ক্লাসেরটাই পড়তে মানে এনার্জি হারায় ফেলে, তুমি সেটা শেষ করে আবার উপরে ক্লাসে পড়ছো, ওই মোটিভেশন কি আব্বুর প্রেশার বা এক্সপেকটেশন? ভাই প্রেশার বলবো না, মানে আমার আসলে ভালো লাগতো, মানে ভালো লাগা থেকেই পড়তাম। হয়তোবা কারো গল্পের বই পড়ে কারো ভালো লাগে, আর আমার হয়তোবা কোনো গণিতের কোনো কনসেপ্ট দেখে কিংবা নতুন কোনো কিছু শিখে হয়তো আমার ভালো লাগতো, সো সেখান থেকে হচ্ছে শুরু। আর আরেকটা বিষয় বলবো যে ছোট থাকতে
মুহূর্তে হয়তোবা আমাদের মনে অনেক প্রশ্ন আসে, সেগুলোর উত্তর হয়তোবা সবসময় আমরা পাওয়া যায় না, কিন্তু দেখা যেত যে আমার কোনো প্রশ্ন থাকলে সেটা আমি বাবাকে জিজ্ঞেস করে ফেলতাম, বাবা ম্যাথের প্রফেসর হওয়ার কারণে উনি আমাকে হয়তো হেল্প করে ফেলতেন। সো পড়ার প্রতি যে অনীহাটা সেটা আমার কখনো জন্মায়নি, কিউরিওসিটিটা কন্টিনিউ করেছে। তামিমেরও কি এই পাঠ্য জিনিস পড়তে ভালো লাগতো নাকি? ভালো লাগছে না, না এরকম ভালো লাগতো না যে আমি সামনের ক্লাসের পড়াশোনা করে ফেলেছি এরকম না, মানে আমার ক্লাসে যা আছে আমি ওইটাই পড়তাম, মানে ডিসিপ্লিনে থাকার জন্য এটা। আচ্ছা, আর সুদীপ্তর ক্ষেত্রে জিনিসটা কেমন ছিল? আমার ক্ষেত্রে ভাইয়া পরিবারগত দিক থেকে একটা ইয়া ছিল, এক্সপেকটেশন বা প্রেসার ছিল, আর ওই অ্যাক্টরের প্রতি একটা আসক্তি ছিল আর কি। আসক্তি ছিল যে এরকম হলে আরে এটা তুমি একবার এক হইতে পারলা না, সো স্যাড। কিন্তু আমি ট্রিপলের অ্যাক্টর তো, ও ট্রিপলের অ্যাক্টর, ঠিক আছে, মানে ও মানে ট্রিপল এই জন্যই নিছে গেলে অ্যাক্টর হওয়া যাবে। ওকে ওকে, না ঠিক আছে ঠিক আছে। তো তাহলে তো তোমাদের এই যে স্কুল লাইফটা এটা তো কাইন্ড অফ খুব যে চড়াই উতরাই গেছে তা না, বলতে পারো একদম সমান্তরাল গেছে, তাই না? স্পেশাল কোনো ধাক্কা ধুক্কা এরকম কিছু না, তাই না? তাহলে এই পরবর্তী ফেজ যেটা যে অ্যাডমিশন, মানে তোমার এসএসসি পাস করা দেন কলেজ, এই সময়টা তো তাহলে একই রকম নাকি এখানে কোনো টুইস্ট আছে কারো? মানে টুইস্টটা আমার ক্ষেত্রে বলা যায়, যেহেতু আমি মানে হোস্টেলে ছিলাম, সেক্ষেত্রে অনেক খাওয়া দাওয়া প্লাস সব মেনটেনেন্স মিলে সবকিছু একটু টাফ হয়ে যায় আর কি আমার ক্ষেত্রে, তো এফোর্টটা একটু বেশি দিতে হয়েছে কলেজ লাইফে। বাট তুমি তো কোচিং করছো আমাদের চিটাগাং ব্রাঞ্চেই। এডমিশন টাইমে আমি চিটাগাং এ শিফট হয়ে যাই, মানে নটরডেমে তো যখন ঢুকছো তখন তো হোস্টেলে, নটরডেমে থাকার সময় হোস্টেলেই থাকতাম, বাট এডমিশন টাইমে আমি চট্টগ্রামে চলে গেছিলাম বাসায়। আচ্ছা, তখন মানে এই যে যাই হোক, যদিও আবার উদ্ভাসের কোয়েশ্চেন, বাট জিজ্ঞেস করে ফেলি যে মানে অনেকে তো মনে করে যে ঢাকায় পড়তে হবে, তো সেক্ষেত্রে তুমি যে আমাদের চিটাগাং ব্রাঞ্চে চলে গেলা, তখন তোমার ভয় কাজ করে না আরে ভাই চিটাগাং ব্রাঞ্চে আবার সার্ভিস পাবো কিনা ঠিক মতো? সার্ভিসের বিষয় না, আমার মেইনলি অনলাইনে যেহেতু আমি হ্যাবিচুয়েটেড ছিলাম, মানে আমি অনলাইনে ক্লাসগুলো করেছিলাম, অফলাইনে আসলে বাসা কোচিং থেকে একটু ডিস্টেন্স বেশি হওয়ার কারণে অফলাইনে যাওয়া হইতো না ক্লাসের জন্য, মানে জাস্ট উইকলি বা মডেল টেস্ট এক্সামগুলো দিতাম। আর তোমার জন্য কোনো প্রবলেম ছিল না অ্যাকচুয়ালি লোকেশন? আমাদের তো ভাই এবার ওই অনলাইন অফলাইন দুইটাই ছিল ম্যারাথনে। হ্যাঁ, আরে আমি তো ক্লাস নিছিলাম একটা জি বহুত দিন পরে। আচ্ছা, হাবিবুল্লাহর ক্ষেত্রে তোমার এই অ্যাডমিশনের আগের টাইমটা যদি বলো, এখানে কোনো টুইস্ট আছে নাকি একই ধারায় চলে গেছে? অ্যাডমিশন সিজনটা আমার মোটামুটি রেগুলারই ছিল, মানে দেখা যেত যে উদ্ভাসের উইকলিগুলো রেগুলারলি দিতাম, সেখানে মোটামুটি ভালো রেজাল্ট। তুমি তো ইয়ে ব্রাঞ্চে ছিলা, এই মিরপুর ব্রাঞ্চে ছিলাম, আর শুধু ছিল ইয়েতে ফার্মগেট ব্রাঞ্চে। হ্যাঁ, পরে পাবনা ব্রাঞ্চে। এই তো মানে এরকমই গিয়েছিল। আর আমার মূলত স্ট্রাগল ফেস করেছিলাম আমি নটরডেম কলেজের লাইফে। মিরপুর থেকে নটরডেমে আসা যাওয়া করতে আমার ডেইলি 4 ঘন্টা হয়তো বা চলে যেত। তখন তো ইয়ে ছিল, মেট্রো ছিল না, মেট্রো থাকলে ভালো হতো আর কি। সো ভাই তো এরকমই ছিল। ওই 4 ঘন্টা কি করতা? আমি প্রথম দিকে চেষ্টা করতাম যে 4 ঘন্টা হয়তো বা বাংলা বই কিংবা ইংলিশ বই একটু রিডিং পড়তে, পরে দেখলাম যে না আসলে বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি, পরে স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে 4 ঘন্টা ঘুমিয়ে থাকবো। ভালো তো, গুড। বাট সময়টা কাজে লাগা না, এমনি জায়গায় বসে আছে তার চেয়ে ঘুমানো ভালো। গুড। সুদীপ্তর ক্ষেত্রে অ্যাডমিশনের এই জার্নি? অ্যাডমিশন জার্নি বলতে অ্যাডমিশন জার্নির আগে আমি যেহেতু মানে পাবনাতে ছিলাম, পাবনার একটা বিষয় হচ্ছে এখানে মেডিকেল অ্যাসপিরেন্ট অনেক বেশি। যেমন আমি যদি বলি আমাদের বোধহয় মেডিকেল অ্যাসপিরেন্টের সংখ্যা শুধু পাবনা থেকে বোধহয় 1000-এর উপরে। আর সেখানে ইঞ্জিনিয়ারিং টার্গেট সিরিয়াসলি নেয় বোধহয় সর্বোচ্চ হলে 20-25 জন, তার মধ্যে আমাদের এবার 14 জন বইটা চান্স পেয়ে গেছে। আমাদের ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট খুবই কম পাবনাতে, যার কারণে ওই পরিবেশটা পাওয়া যায় না। আর সুবিধা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় খুব ভালো স্টুডেন্ট না হলে এখানে, মানে খুব সিরিয়াস স্টুডেন্ট না হলে তুমি তো ওখানে কিছুটা বলতে চাইছিলা যে তোমার ওই যে ইঞ্জিনিয়ারিং এর ইয়ে কিভাবে হলো? আচ্ছা, এটা হচ্ছে আমার মানে আমার বাবা মার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই আর কি। আচ্ছা, তো আর আমার দুই দিদির ইচ্ছা ছিল আমাকে ইঞ্জিনিয়ারিং এ পড়ানো, বুয়েটে পড়ানো। তো এখান থেকে আমার যেহেতু আমি মানে ওই যে বললাম অ্যাক্রোল ছিলাম, কোনো সাবজেক্টের প্রতি আলাদা ভালোবাসা ছিল না। তো ওই যখন করোনা টাইম আসে, একেলারা খুব নির্দয় হয় না, তখন দেখা না পড়লে তো পজিশন পিছায়। কৃষি শিক্ষা বা বিশেষ করে ভালোবাসা থেকে কোনো সুযোগ নেই, ওগুলোর উপরে বেশি গুরুত্ব দিতাম, কারণ ওইগুলো কেউ পড়ে না, ওইগুলো বেশি গুরুত্ব দিলে অ্যাক্রোল সহজে হয়। হ্যাঁ, তো তখন আর কি ওই যখন হচ্ছে করোনার টাইমটা আসে, তখন মানে বইগুলো ভালো করে ঘাটাঘাটি শুরু করি, এক্সট্রা কিছু বই পড়া শুরু করি। আর তখন এই যে অলিম্পিয়াডের ব্যাপারে, আমাদের তো আপনার এরকম অলিম্পিয়াডের খুব একটা আমরা জানতাম না। আমার কথা বললে আমি অলিম্পিয়াডের ব্যাপারে জানি হচ্ছে ক্লাস 9-এ, ফার্স্ট পার্টিসিপেট করছিলাম ক্লাস 10-এ। তো এইসব জিনিস যখন আস্তে আস্তে বুঝতে পারি, জানতে পারি, আর তখন যেহেতু করোনার মধ্যে অনলাইনের সাথে অনেক সংশ্লিষ্ট হই, জিনিসগুলো ঘাটাঘাটি করি, তখন আর কি ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মে। তখন দেখা যায় যে ওই মানে করোনার মধ্যে যে 1 বছরের একটা লকডাউন, ওই টাইমটা হয়তো আমি মানে এমন দিন গেছে যে পুরা দিন বা পুরো 1 সপ্তাহ শুধু ম্যাথই করছি।
পুরো এক সপ্তাহ শুধু ফিজিক্সই পড়ছি, আর কিছুই করিনি। তো তারপর থেকে একটা ইঞ্জিনিয়ারিং প্রতি একটা মানে ট্রু ডেডিকেশন, ফ্যাসিনেশন আসে। তারপর থেকে ওই টিচাররা বলতো যে তুমি অনেক ভালো করবা। আমাদের সময় হচ্ছে, আমি তো আমাদের এসএসসি 2021-এ, ওই টাইমটা হচ্ছে মিফতুল সিয়াম ভাইয়ের ওই সময়টা আর কি। ওইখানে দুইটা বড় অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে ওইবার যে মেডিকেলে ফার্স্ট হয়েছিল যে আপু, মিশরুল মুমিন আপু, উনি আমাদের কলেজ থেকে ছিলেন। এটা আমার জন্য একটা বড় ইন্সপিরেশন ছিল, এরড কলেজ থেকে, পাবনা থেকে। আর ওই সময় হচ্ছে মিফতুল সিয়াম ভাইয়া বগুড়া থেকে ফার্স্ট, এবং মানে রেকর্ড ব্রেকিং ফার্স্ট যেটাকে বলে। তো ওই সময় সব টিচাররা বলতো যে বগুড়ার সিয়াম যদি পারে তাহলে তুমি কেন পারো না। ওই একটা বড় ইন্সপিরেশনের জায়গা ছিল। আবার তার ঠিক পরের বছরেই হচ্ছে আমাদের পাবনা থেকেই রেজাউন্ডারি রাত ভাইয়া, আসির ভাইয়ের ব্যাচের, উনি বুয়েটে থার্ড ছিলেন আমাদের কলেজ থেকে। এটা একটা বড় ইন্সপিরেশনের সুযোগ ছিল। বাট প্রবলেম একটাই ছিল যে আমাদের ওখানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট খুবই কম, আর মেডিকেল অ্যাসপিরেন্ট দেখা যেত যে ওই এইচএসসির আগে শুনতেছি যে আমাদের কলেজ থেকে কেউ একজন মেডিকেমিস্ট্রিতে সারা দেশে ফার্স্ট, কেউ হয়তো অন্য একটা পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় সারা দেশে ফার্স্ট। এদিকে আমার কোনো অ্যাচিভমেন্টই নাই। এইগুলো অনেক মানে মনে হতো যে আমার মানে আমি আসলে বুঝতে পারতাম না যে আমি আসলে কোন লেভেলটাতে আসি, আমার একটা প্রিপারেশনটা কি ঠিক কিনা। তখন দেখা যেত যে আমার যেসব ফ্রেন্ড ওই নটরডেমে পড়তো তাদের সাথে যোগাযোগ করতাম, হাবিবুল্লার ব্যাপারে জানছিলাম যে হচ্ছে আমাদের এক ব্যাচ সিনিয়রের সাথে কোচিং করে উইকলিতে ফার্স্ট হয়। তো এইসব শুনে তো প্রচুর ডিপ্রেশন প্রচুর হয়। তো যাই হোক, এটাই আমার মনে হয় যে একটা মানে, বাট ওভারঅল প্রিপারেশন আমার মোটামুটি প্যারালাল ছিল, জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো আর কি একটা অবস্টাকেলই বলা চলে। কোচিং শুরুতে করছিলা আমাদের ফার্ম গেটে, পরে পাবনা চলে গেছিলা? হ্যাঁ, অফলাইন ক্লাসগুলো ভাই আমাদের ফার্ম গেটেই করছে, ওর সাথে ক্লাসে দেখা হয়েছে, ক্লাসের সময়টা পর্যন্ত ফার্ম গেটে ছিল। তো ডাইরেক্ট টিচার না? ক্লাস নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ডিরেক্ট। ওকে গুড। তাহলে তোমাদের এখান থেকে এই জায়গাটাতে যদি তোমরা তোমাদের পড়ালেখার স্টাইল, এখান পড়তে গিয়ে তোমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে তোমরা কিছু একটু শেয়ার করতে চাও স্টুডেন্টদের জন্য, তোমাদের কি শেয়ার করার আছে? ধরো কথার কথা উপদেশ জুনিয়রদেরকে, অভিজ্ঞতা শেয়ারিং। অভিজ্ঞতা শেয়ারিং এর ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট ইয়ার থেকে আসলে কনসিস্টেন্ট থাকতে হবে, মানে এইচএসসি একদম ফার্স্ট ইয়ার থেকেই। সেটা এমন না যে এডমিশনের পড়াশোনা ফার্স্ট ইয়ারেই করে ফেলতে হবে, এমন না, এমন প্রেশার সবাইকে নিতে বলবো না। মানে ফার্স্টে অ্যাটলিস্ট এইচএসসি যে পড়াগুলো আছে ওইগুলো যাতে ভালোভাবে কমপ্লিট করে প্রথম থেকেই কনসিস্টেন্ট থেকে, তাহলে অ্যাডমিশন টাইমে গিয়ে প্রেশারটা কমে যাবে ওদের ক্ষেত্রে। আচ্ছা, কনসিস্টেন্সিটাকে তুমি মেইনলি গুরুত্ব দিচ্ছ। হ্যাঁ, তারপর হাবিবুল্লাহ, তুমি কি শেয়ার করতে চাও? হ্যাঁ, আমি বলবো যে প্রথমত হচ্ছে আগে টার্গেটটাকে সিলেক্ট করে ফেলা জরুরি। আমার টার্গেট যদি আমি শুরু থেকেই জানি যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তখন আমি ম্যাথ ফিজিক্স একটু বেশি গুরুত্ব দিব, তা আমাকে লং টার্মে হচ্ছে এগিয়ে নিবে। আর ভাই দ্বিতীয়ত আমি বলতে চাই যে আমার টার্গেট এবং আমার ক্যাপাবিলিটি এবং আমার ইচ্ছা অনুযায়ী আমাদের গোলটা আসলে সিলেক্ট করে ফেলা উচিত, যে আমি বুয়েটে হচ্ছে টপ 10 টপ 50 পজিশনে র্যাঙ্ক করতে চাই, কিংবা আমি বুয়েটে সিইসিতে অথবা ট্রিপলিতে চান্স পেতে চাই, নাকি আমি বুয়েটে একটা সিট পেলে আমি খুশি। সো সেই অনুযায়ী আসলে আমাদের পড়ালেখার স্ট্র্যাটেজি এবং ম্যাটেরিয়াল ডিফারেন্ট হবে। সো আমি বলবো যে ছোট ভাইয়াপুরা যারা দেখছেন, ওই আগে থেকে টার্গেট সিলেক্ট করে নিজের ইচ্ছা অনুযায়ী স্ট্র্যাটেজি সিলেক্ট করলে মনে হয় বেটার হয়, কারণ এক একজনের চাহিদা এক এক রকম হবে। হ্যাঁ, এটা হাবিবুল্লাহ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে। কারণ হচ্ছে যে ধরো যে ফার্স্ট হইতে চায় তার কিন্তু 80-85 টার্গেট নিয়ে পড়লে হয় না। যেমন আমাদের ইন জেনারেল যতদিন আমরা মোটামুটি একটা ধারণা আমরা পাইতাম যে ফার্স্ট যে হয় সে কত নাম্বার পায়, মোস্টলি আমরা জানতাম 600-র মধ্যে তারা 500-520 বা এরকম পায়। খুব 550 পার হয়েছে আমরা খুব একটা শুনি নাই, যদি এটা অফিসিয়াল ডেটা না, বাট মোটামুটি এরকম শোনা। তার মানে হচ্ছে বেশ কয়েকটা না পেরেও ফার্স্ট হয়ে যাওয়া যায়। আর আমরা শুনছি যে চান্স পাওয়া যায় হচ্ছে 250-300 এরকম। ফলে যে ফার্স্ট হওয়ার জন্য টার্গেট করে সে আইআইটির কোয়েশ্চেন, তারপরে বহুত কিছু সে করে, কিন্তু যে চান্স পাওয়া বা না পাওয়ার জায়গাটায় আছে, তো সে যদি ওই আইআইটি সলভ করতে যায় তার বেসিক যেটা দরকার, তো সেখানেই তো সে ইমব্যালেন্সড হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যদিও সবাই নিজেকে সুপারম্যান ভাবে, বাট বাস্তবতা হচ্ছে সুপারম্যান ভাবলেই বাকি এই উইকলি এক্সাম 2-4টা দিলেই তো আমি বুঝতে পারতেছি আমার পজিশন কোথায়, অ্যাকর্ডিংলি আসলে আমার প্ল্যান করা উচিত। আর 80-20 রুলটা এখানে খুব মারাত্মকভাবে ভালো কাজ করে, কারণ আমার 80% অফ দ্য রেজাল্ট আসে জাস্ট 20% অফ দ্য এফোর্ট থেকে। এই সারা পৃথিবীর সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন এটা ট্রু। সো তার মানে আমি যদি টার্গেট করি যে চান্স পাইলে হবে, তাহলে কিন্তু আমি পড়ালেখার পরিধি অনেক ছোট বানিয়ে আনতে পারি। কেন? কারণ আমার এখন যে অবস্থা তাতে আমি পুরোটা যদি কভার করতে গিয়ে কিছুই আমি ঠিক মতো ধারণ করতে না পারি, এটা পরিধি ছোট করে ওখানে আমি আমার স্ট্রেংথ বাড়াই। আই টোটালি অ্যাগ্রি ইয়ের সাথে, হাবিবুল্লাহর সাথে, রাইট, ইম্পর্টেন্ট। সুদীপ, তোর কোনো অ্যাডভাইস স্টুডেন্টদের জন্য? ভাই আমার মনে হয় যে একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে যদি বলি, দেখা যেত যে ভালো সংজ্ঞা বলতে যারা
পড়াশোনা ওরিয়েন্টেড, শুধু পড়াশোনা ওরিয়েন্টেড না, মানে মনের দিক থেকেও ভালো, যারা শেয়ার করতে পারে এরকম। মানে অনেকে আছে যে অনেক পড়াশোনা করে কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করে না, ওইরকম ফ্রেন্ড এরাই চলাই ভালো। আমার এরকম কোনো ফ্রেন্ড ছিল না, আমি এদিক থেকে খুবই ভাগ্যবান। আমাদের দেখা যাচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই, আমাদের একটা গ্রুপ ছিল রিঅ্যাক্টরস গ্রুপ নাম। আমরা হচ্ছে ওইখানে রিঅ্যাক্টর কেন? এটার মানে থিমটা হচ্ছে আমরা, আমাদের মেইন থিম ছিল আমরা ওখানে মিম শেয়ার করবো, বাকি সবাই রিঅ্যাক্ট করবে। আচ্ছা, ওই জন্য নাম ছিল হচ্ছে রিঅ্যাক্টরস গ্রুপ। পরে একটা সময় মানে ওইখানে দেখেছিল যে ওইখানে যারা ছিল তার 50% এখন বুয়েটে চান্স পেয়েছে, বাকি 50% মেডিকেল, ভার্সিটি, কয়জনের গ্রুপ ছিল? 20-25 জন। আচ্ছা, বাট এটা তো অনলাইন গ্রুপ, বাট সবাই কি ফিজিক্যালি তোমরা একই এলাকার বা একই? হ্যাঁ একই এলাকার, পাবনার। আচ্ছা আচ্ছা। তো ওইখানে মানে ইন্টারশনের এসে দেখা গেছিল যে আমরা ওই পড়াশোনা রিলেটেড জিনিসগুলো শেয়ার করতাম। দেখা গেছে যে আমাদের ওই যেসব ফ্রেন্ডরা ইন্ডাস্ট্রিতে ছিল তারা হচ্ছে ওদের কুইজে যেসব প্রশ্ন ওইগুলো আমাদের সাথে শেয়ার করতো, আবার আমরা কোনো ভালো প্রশ্ন বিভিন্ন বই টই, এখন একটা স্টুডেন্টের পক্ষে তো সব বই পড়া সম্ভব না। আমি একটা বই ভালো পড়তেছি, আমার কাছে একটা প্রশ্ন হয়তো আমি বুঝতে পারলাম না বা বুঝে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সুন্দর একটা প্রশ্ন, সবার সাথে শেয়ার করলে হয়তো আমি আরো ভালো বুঝতে পারবো। ওইগুলো দেখতে দেখা যাচ্ছে আমি গ্রুপে শেয়ার করতাম, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি। ওইখানে হচ্ছে মানে এরকম করে দেখা গেছিল যে অনেক কিছু হয়তো আমি ডিরেক্টলি পাই নাই, কিন্তু আমার ফ্রেন্ডদের থ্রুতে আমি পাইছি। ইন্টারঅ্যাকশন আসলে খুব ভালো শেখা যায়, এটা ট্রু। আসলে ভাই অ্যাডমিশন টাইমে বন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে, যে কারণ একটা মানুষের পক্ষে তো আসলে সবকিছু পারা পসিবল হয় না, আবার সব রিসোর্সও কাজে লাগানো পসিবল হয় না। তো দেখা যায় তার যদি একটা এরকম ফ্রেন্ড সার্কেল থাকে যারা হচ্ছে একই রকম টার্গেট নিয়ে আগাচ্ছে, সেই ক্ষেত্রে সবাই যদি সবাইকে হেল্প করে আলটিমেটলি সবার জন্য এটা ভালো। হ্যাঁ, মানে এখানে আবার হাবিবুল্লাহর ওই কথার থিম থেকে আরেকটা কথা বলা যাইতে পারে যে যারা সিরিয়াস পড়ালেখাতে, তারা 10-20 জন মিলে গ্রুপ করছে, দে আর সিরিয়াস অ্যাবাউট স্টাডি, ফলে পুরো গ্রুপ এবং ইন্টারাকশনটা পড়ালেখার কাজে লাগতেছে। এখন হইতেছে যারা একটু ফুর্তিবাজ, তারা ভাবলো আমরা যে ক্যাটাগরি আমরা মিলে একটা গ্রুপ করি, তখন ওই গ্রুপটা পড়ালেখাতে হেল্প না করে আরো বরং ভয়ঙ্কর ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, কারণ ওরা খালি ফুর্তি শেয়ার করতে থাকবে। এই জায়গায় আমি বলবো যে গণভাবে ডেফিনেটলি সবার জন্য সেম স্ট্র্যাটেজি প্রযোজ্য হবে না, কেউ এখানে চোখ কান খোলা রাখার বিষয় আছে। হ্যাঁ, ওদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে মানে আমরা বিগত কয়েক বছর হচ্ছে দেখছি ব্যাপারটা যে যারা হচ্ছে টপার স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট, ইনফ্যাক্ট অ্যাডমিশন টেস্টগুলোতে ভালো করতেছে, ওরা যে শুধুমাত্র পড়াশোনায় ভালো, আমি যে একটা ওয়ার্ড একটু সরি মাঝখানে ইয়ে করলাম, ডিসরাপ্ট করলাম, ভালো স্টুডেন্ট শব্দটা হ্যাঁ পরে আমি কারেক্ট করে দিয়েছি, টপার স্টুডেন্ট বলে দিয়েছি। ভালো স্টুডেন্ট না বলে তাহলে ভালোর বিপরীত হচ্ছে খারাপ, বাকিরা খারাপ, এরকম খারাপ না বলে আমি একটা শব্দ ইউজ করি, আমি বলি উৎসাহী স্টুডেন্ট আর কম উৎসাহী স্টুডেন্ট। উৎসাহ জিনিসটা হইতেছে এটা তোমার একটা অ্যাটিটিউড, যারা ফার্স্ট হয় মোস্টলি ট্যালেন্ট, আমি কারণ ব্যাক বেঞ্চারদের মধ্যে প্রচুর ট্যালেন্টেড দেখছি, টপারদের চেয়েও ট্যালেন্টেড, বাট ও উৎসাহী না ভালো রেজাল্ট করার জন্য, ও কেয়ারলেস। যাই হোক, হ্যাঁ সরি, উৎসাহী স্টুডেন্ট যারা, তো ওরা দেখা যায় শুধুমাত্র যে পড়াশোনায় ভালো হয় তা না, আসলে পরীক্ষা যখন আমরা দেই তখন যে শুধুমাত্র আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে হয় তা না, বরং আমাদের মেন্টালি যে প্রেশারটা থাকে ওই প্রেশারটা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়, আদারওয়াইজ আমি যা জানি ওটা আসলে ডেলিভার করা সম্ভব হয় না পরীক্ষার হলে। তো আমাদের জুনিয়র যারা আছে ওরাও কিন্তু হচ্ছে এই জিনিসটা অনেক সময় আমাদেরকে কোয়েশ্চেন করে যে ভাইয়া পরীক্ষার হলে গিয়ে আমার সবকিছু ভুলায়া যায়, প্রথম 15-20 মিনিট আমার সাথে হাত কাঁপে, আমি কি করব, মনে হয় যে এই শেষ। তো ওরা যেহেতু রিসেন্ট পরীক্ষা দিয়ে আসছে, তো ওরা হচ্ছে ওদের এক্সপেরিয়েন্সটা যদি বলতো যে কিভাবে ওরা এই প্রেসারটা হচ্ছে তোমরা হ্যান্ডেল করছো। হ্যাঁ, আমার ক্ষেত্রে যদি বলি, আমার সবচেয়ে মানে স্ট্রং পয়েন্ট ছিল এটাই যে আমি পরীক্ষার হলে কখনো নার্ভাস হইতাম না। আচ্ছা, হ্যাঁ, এটা একটা মারাত্মক জিনিস আমি শেয়ার করব, চিটাগাং এর পোলাপানের বিষয়ে আমার একটা স্ট্যাটিস্টিক। এবং ও যে দেখো কন্টিনিউয়াস ফার্স্ট হইতো না, স্টিল বইটা ফার্স্ট হইছে। আমি ওদের কাছে কোনো তথ্য না জেনে যদি আমাকে থিওরি বলতাম, আমি বলতাম ওর স্ট্রেংথের জায়গা হচ্ছে ও নার্ভাস না। এবং এটা আমার থিওরি না, অ্যাকচুয়ালি লিটনের থিওরি, কারণ এটা আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছি। আমরা বিশেষ করে এখন তো স্টুডেন্টের সাথে অত ক্লোজলি মিশি না, বাট আমরা যখন পড়াইছি স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সেম ক্যালিবার সেম পারফর্ম করতেছে অনেকগুলো এলাকার ছেলে পেলে। এর মধ্যে চিটাগাং এর যারা, এটা একদম স্পেসিফিক্যালি ফর চিটাগাং, তারা আলটিমেট পরীক্ষায় গিয়ে বাকিদের চেয়ে ভালো করে ফেলে। এবং কেন করে? কারণ হচ্ছে ওরা অনেক নির্ভীক। এবং কেন নির্ভীক সেটা বিষয়ে লিটনের থিওরি হচ্ছে যে ওই ঝড় ঝঞ্ঝা ঘূর্ণিঝড় মণিঝড় এই ছোটবেলা থেকে এইসব দেখে টেকা ওরা অনেক, ওই যে সমুদ্র উপকূলের মানুষেরা, তো এদের সাহস থাকে বেশি মোস্ট প্রবাবলি। আমি জানি না এক্স্যাক্ট রিজন কি, বাট এইটা আমরা একদম অনেক দেখছি যে সেম ক্যালিবার যারা সম রেজাল্ট করার মতো, বাট আলটিমেটলি দেখা যায় মোস্ট প্রবাবলি চিটাগাং এর লোকজন ভালো করে ফেলে। না, এটা নির্ভীক বলার মেইন কারণ হচ্ছে মানে আমি এক্সপেকটেশনটা কম রাখি। মানে আমার পরীক্ষার আগে পরে যাই হোক, মানে পরীক্ষার হলে অ্যাটলিস্ট আমি এই চিন্তাটা করি না যে মানে এই পরীক্ষায় আমাকে ফার্স্ট হইতে হবে, বা আমি যদি এতটা আনসার করতে না পারি তাহলে আমার হয়তো চান্স হবে না বা চান্স হবে, এরকম চিন্তাটা আমি পরীক্ষার হলে অ্যাটলিস্ট করি না।
কারণ আমার হাতিয়ার যেটা সেটা হচ্ছে আমি পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট চেষ্টা করতে পারবো, নিজের সর্বোচ্চ এফোর্টটা দিতে পারবো, এরপরে বাকিটা আলটিমেটলি আমার ভাগ্যের উপরই, আমার ভাগ্যে যা আছে তাই হবে। সো আমি ওই এক্সপেকটেশনটা মানুষ ধরো চিন্তা করতে চায় না, চিন্তা তো চলে আসে, তো তুমি ঠেকাও কেমনে? ঠেকাও যদি বলি, আমি পরীক্ষার হলের আগে মানে পরীক্ষার হলে গিয়ে কখনো মানে একজাক্ট ডিরেক্ট বসে থাকি না, মানে আমি পরীক্ষার যদি কোনো টাইম স্পেস পাই সেক্ষেত্রে আমি বাইরে গিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি পরীক্ষার আগে। সেটা আমি বুয়েট সিকিউরিটি বা যে কোনো এক্সামের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে সেটাই ফলো করতাম, যে যাতে অ্যাটলিস্ট প্রেশারটা না থাকে, পরীক্ষার চিন্তাটা যাতে না আসে, সেই কারণে আমি বাইরে ঘোরাঘুরি করে হয়তো কারোর সাথে দেখা হয়ে গেল, কথা বললাম বা অন্য কিছু মাইন্ডকে একটু ডিস্ট্রাক্টেড রাখার চেষ্টা করো। ওকে, এটা ভালো টেকনিক, ভালো, হ্যাঁ মেক সেন্স। হাবিবুল্লাহর ক্ষেত্রে? হ্যাঁ, আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি ব্যাকআপ অপশন রাখতাম এবং ব্যাকআপটাকে হচ্ছে মেইন ধরে নিতাম। মানে বিষয়টা এরকম ছিল যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তে পরীক্ষা দিয়েছি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে, পরে বুয়েটে। যখন আইবিএ তে পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন মনকে বলেছে আমি আইবিএ তে পড়বো না, আমি বুয়েটে পড়বো। তুমি বুয়েটে পড়বে, তোমার আইবিএ নিয়ে টেনশন করা দরকার নেই। সো আইবিএটা হচ্ছে নিশ্চিন্তে দিছি, আইবিএ তে হয়ে গেল, পরে আইবিএ তে ভর্তি হয়ে গেলাম। পরে যখন বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছি তখন আমি মনকে বলতেছিলাম যে আমি বুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আমি আইবিএ তে পড়বো। সো আমার এই এক্সপেকটেশনের প্রেসারটা আমি হচ্ছে এই স্ট্র্যাটেজিতে কিছু কমিয়ে নিয়েছিলাম। সো তোমার যে ক্যালিবার, তাতে তো তোমার চান্স পাওয়া না পাওয়া নিয়ে টেনশন না, তোমার তো টেনশন হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়া না হওয়া। হাতে তো এত অপশন থাকেও না আসলে, মোস্টলি অ্যাবাউট প্রেস্টিজ, তাই না? তো কারণ তুমি ফার্স্ট না হয়ে যদি তুমি দশম হও, ইভেন ওরা ওদের ক্যালিবারের যারা স্টুডেন্ট ওরা অটোমেটিক্যালি বুঝাই যায়, ওরা ওদের যে ফার্স্ট চয়েস সাবজেক্টে যে ফার্স্ট চয়েস এটা পাবে, এটা ধরে নিয়ে ওরা আসলে পরীক্ষা দেবে। আলটিমেটলি এদিক ওদিক রেজাল্ট যদি হয়, আলটিমেটলি ওরা সেই ফার্স্ট চয়েসের সাবজেক্টে। আমার প্রশ্নটা হচ্ছে প্রিসাইজলি তোমার এটা নিয়ে তো টেনশন ছিল যে আমি ফার্স্ট সেকেন্ড এগুলো হব কিনা, ওইখানে তো আর ব্যাকআপ কিছু নাই, বইটার তো ফার্স্ট হও নাই, সো এটার ব্যাকআপ কি তখন তুমি? হ্যাঁ বলো। ভাই তখন আমি ভেবে নিয়েছিলাম যে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ লাইফ এগুলো কোনোটা কিছুই ম্যাটার করে না। সো এক সময় আমি যদি খারাপও করি আমি ওটাকে এক সময় কভার করে ফেলতে পারবো। সো প্রেস্টিজের বিষয়টাকে আমি দৃষ্টিভঙ্গি তাহলে ন্যারো না করে ওয়াইড করতে হবে। জি এক্স্যাক্টলি, হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট। সুদীপ্তর ক্ষেত্রে প্রেসার তো কাজ করছে নিশ্চয়ই, কারণ তুমি তো ফার্স্ট হওয়াটা তোমার খুব একটা প্যাশনে, তো এই টেনশনই মনে তুমি থার্ড হয়ে গেছো যদি ট্রিপলিতে পাস। আচ্ছা, হ্যাঁ আমার ক্ষেত্রে আসলে দুইটা বিষয় ছিল। প্রথমত একটা হচ্ছে স্রষ্টার প্রতি আত্মসমর্পণের বিষয়টা। আমি কখনোই পরীক্ষা হলে যে আমি চিন্তা করতাম না যে আমার ফার্স্ট হলে সেকেন্ড হলে, আমি এটা বিশ্বাস করতাম যে আমি যেটা করছি তার বিনিময়ে আমি কিছু পাবো, স্রষ্টা আমাকে সেটা দিবে। তো এই বিশ্বাসটা ছিল, ওই কারণে আমি পরীক্ষা হলে কখনো এটা চিন্তা করতাম না যে আমার ফার্স্ট সেকেন্ড হলে এরকম কিছু, যার কারণে হয়ে যেত আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আমার যেহেতু মানে আমি নর্মালি উদ্ভাসে কোনো পরীক্ষা মিস দিতাম না। আমাদের দেখা যেত ফার্মগেট ব্রাঞ্চে আমাদের যে পরিবেশে পরীক্ষাটা হতো একটা আলাদা সেন্টার দিয়ে, মানে ওইখানের পরিবেশটা আমার মনে হয় যে ফার্মগেটে আমি যে পরিবেশে পরীক্ষা দিছি এবং অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টে যে পরিবেশে পরীক্ষা দিছি, আমার কাছে মনে হচ্ছে ফার্মগেটের পরিবেশটা হয়তো বেশি টাফ। মানে ওইখানে একটা আলাদা সেন্টারে গিয়ে সবাই মানে টেনশন করে, মানে ওইখানেই মনে হয় আমার হচ্ছে বেশি টেনশন হইতো উইকলি দিতে যায়। ওটা দিতেই তো এটা চলে গেছে টেনশনটা। অ্যাকচুয়াল পরীক্ষা দিতে যে আমার আসলে ওই রকম মানে মনে হয়নি, তার চেয়ে মনে হয় উদ্ভাসের ওইটাই বেশি কঠিন ছিল। এটা একটা ইম্পর্টেন্ট, এক্সাম দিতে দিতে আসলে এক্সামের ফিলিংস চলে যায়। রাইট, জি ভাই। এটা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল ওই যে এনডিসির আমাদের যে কুইজ গুলো হয়, মানে প্রতি সপ্তাহে যেটা একটা বা দুইটা কুইজ হয়, সেগুলো দিতে দিতে আলটিমেটলি পরীক্ষা ভীতিটা চলেই যায়, অনেকগুলো এক্সাম হয়। না এটা ট্রু, এটা ট্রু। এবং উদ্ভাসে আমরা এই জন্য অনেক বেশি এক্সামকে আসলে অনেক বেশি আমরা করি, ইম্পর্টেন্ট মনে করি। বিশেষ করে কন্টেন্ট নিয়ে কিন্তু এখন আসলে কি তেমন কোনো টেনশনে কিছু নাই, কন্টেন্ট ইজ অ্যাভেলেবল। আমাদের অন্যরকম পাঠশালা দিয়ে চিন্তা করে জুয়েল টুয়েলরা যেসব ক্লাস, মানে বেস্ট অফ দ্য বেস্ট টিচার্সরা, কন্টেন্টের কিন্তু আসলে অভাব নাই। মেইনলি যেটা খুবই ভ্যালু অ্যাড করে, যদি বলো যে উদ্ভাসের সবচেয়ে বড় বা উন্মেষের ভ্যালু এডিশন কি, ভ্যালু এডিশন আমি বলবো যে কন্টেন্ট ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট আমি বলছি কন্টেন্টের অভাব তো নাই, স্কারসিটি নাই, বা ওইটার জন্য চ্যালেঞ্জটা হয় না। চ্যালেঞ্জ হয় হইতেছে এই তামিমের যে পয়েন্ট, যে এই যে রেগুলারিটি, আমার যে প্রত্যেকদিন পড়তে হবে, আমার যে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, অ্যান্ড পরীক্ষা দিতে 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 আমার জিনিসটাকে শানিত করতে হবে, ওই জিনিসটাকে ইনশিওর করা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা না হইলে যত সিরিয়াস স্টুডেন্ট হোক, ওর যদি ওই রেগুলারিটি পরীক্ষা না হয়, কারণ আমার যেমন ওই যে আমার স্টোরিতে অনেকবার শেয়ার করা হয়েছিল, আমার সেকেন্ড ইয়ারে যখন মডেল টেস্ট চলতেছিল, আমার তো ফার্স্ট ইয়ার অনেক গ্যাপ ছিল, ওই মডেল টেস্টের সময় যখন আমি বাধ্য ছিলাম যে আজকের দিন শেষে এইটুকু আমার শেষ করতেই হবে, তখন আসলে পড়া হয়েছে। আদারওয়াইজ ভাবতেছি অনেক মোটিভেশন, অনেক চাপ, ভালো করতে হবে, দেখা যাচ্ছে যে বাট ওই রকম গোছানো চাপ, দ্যাট ইজ সিস্টেমেটিক এই প্রেসার যদি না থাকে, খেলা না খেলে আসলে পড়াশোনা হয় না। সেটাই।
যাক পড়ালেখা হ্যাঁ ওরা তো ভাই অনেকগুলো হচ্ছে পয়েন্ট বললো যে হ্যাঁ। প্রেসার হ্যান্ডেল করা, দিন শেষে তাও দেখা যায় পরীক্ষার হলে মানুষ টেনশন করবেই। তো এটা আসলে যারা টেনশন করবে বা স্টুডেন্টরা সামনে যারা করে, তো ওদের জন্য আসলে বলা যে টেনশন আসলে পরীক্ষার হলে হবেই। আমারও ইনফ্যাক্ট প্রথম 10-15 মিনিট বুয়েট পরীক্ষার হলো হাত টাত কাঁপছে, নদী নৌকার মতো সোজা অঙ্ক আমি দেখে বুঝতেছি আনসার ভুল হচ্ছে, কিন্তু কই ভুল হয়েছে আমি বুঝতেছি না, একদম শুরুর অঙ্ক। তো পরে কিন্তু আরো কঠিন কঠিন অঙ্ক ছিল। তো ওই শুরুর 10-15 মিনিট হচ্ছে আমরা যদি একটু জাস্ট পাস করতে পারি তাহলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। যেটা হয় যে যারা ভয় পায় বা টেনশন হয় যাদের, স্বাভাবিক হতেই পারে, তো প্রথম 10-15 মিনিট যদি সামহাও একটু ম্যানেজ করা যায় পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যায় বলে আমার মনে হয়। তুমি বলাতে মনে পড়লো আর কি, আমি বিশাল টেনশন রোগী ছিলাম এবং বুয়েটের অ্যাডমিশন টেস্টে তো আমি আসলে যথেষ্ট খারাপ করছিলাম। মানে এক্সপেকটেশন যা ছিল, এক্সপেকটেশন তো ছিল আমি একদম টপ 5-10 থাকবো প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের জন্য। আমি তো হইলাম 141 না 43 যেন, মানে সেই হিসেবে তো অনেক খারাপ রেজাল্ট। তো আমার তো এখানে মূলত আমাকে ধরা খাওয়াই দিচ্ছে হচ্ছে টেনশনের কারণ আছে অবশ্য, কারণ আমি তো বুয়েটের আগে প্রিপারেশন কিছুদিন প্রথমে খুব ভালো রেজাল্ট করার পরে ভাবলাম এত পড়ালেখা করা লাগবে না, ইন্টারের মতো লাস্টে গিয়ে একটু টান দিলেই হবে। বাট এবার লাস্টে টান দিয়ে আমি আর প্র্যাকটিসের টাইম পাইনি। প্র্যাকটিসের টাইম না পাওয়াতে গিয়ে হচ্ছে ওই যে গিয়ে এতগুলো সাবজেক্ট এতগুলো আমি লিটারেলি ভরকাই গেছিলাম। ভরকায় যে আসলে তো পরীক্ষা ভালো, আমি তো ধরে নিয়েছিলাম আমার চান্সই হবে না, মানে এত প্যানিকড হয়ে গেছে। টানা অনেক কিছু লিখতে হয় তো মাঝপথে আর মাথা একটা সময় হ্যাং করে আর কাজ করতে যায় না আসলে। হ্যাঁ মানে সবকিছু মিলায় আর কি। বাট আমার বুয়েটেরও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেবি থার্ড ইয়ার পর্যন্ত টেনশন রোগ ছিল। তারপর হঠাৎ এক সন্ধ্যায় এই পুরো টেনশন আমি বিদায় করে দিয়েছি। তারপর থেকে লাইফ আর ওই পরীক্ষার টেনশন করি নাই। বিদায়ের রহস্যটা যদি হ্যাঁ এটা থাকুক সাসপেন্স। পড়ালেখা নিয়ে আমরা অনেক কথা বলছি, এখন আমরা একটু পড়ালেখার বিয়ন্ড হ্যাঁ একটু যেতে চাই। এই যে তোমরা ভালো রেজাল্ট করছো আলহামদুলিল্লাহ, তার জন্য তোমাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস গেছে। যেমন তুমি যদি বলো যে আমি প্রতিদিন কনসিস্টেন্সি মেইনটেইন করছি, এটা তো একটা স্যাক্রিফাইস, বিকজ তোমার অনেক মজা টজা করার অপশন ছিল, তাই না? একইভাবে সুদীপ্তর ক্ষেত্রে বাবা মাকে ছেড়ে বা প্রত্যেকের ক্ষেত্রেই। সো তোমরা কি মনে করো যে এই যে স্যাক্রিফাইস তোমরা করছো পড়ালেখার জন্য, এটা ওর দি বিপদে ফেলাই দিলাম? মাউন্ট এভারেস্টে চড়া যদি ভর্তি হয় এটা তো আরো বেশি ভর্তি না, ওর দিকে আমি জানি না, আমি জাস্ট আস্কিং। মাউন্ট এভারেস্ট ওর দিকে আমি জানি না কি। না আমি ভেবে চিন্তা করি যে মাউন্ট এভারেস্টে চড়ে তো আসলে দেশ জাতির কোনো উপকার হয় না, তারপর আমরা এটাকে সেলিব্রেট করি কারণ এটা মানব জাতির জন্য একটা মানে কি বলবো একটা মাইলস্টোন। হ্যাঁ মাইলস্টোন। না তোমার সাথে আর্গু করি, এভারেস্টে চড়ে উপকার হয়, তুমি বলতে পারো কিভাবে উপকার হয়? হ্যাঁ অনেকভাবে হয়, জাতিগত উপকার বিশাল। কিরকম? তুমি যেমন একটু আগে বললা না, যখন তুমি দেখছো পাবনা থেকে মুনমুন ইয়ে করছে, ফার্স্ট হইছে, এই হইছে সে হইছে, তখন তোমার কি কনফিডেন্স তৈরি হয়েছে? তো জাতিগতভাবে যখন এরকম কেউ করে তখন জাতির ভিতর কনফিডেন্স তৈরি হয়। এবং আমি এই জায়গাটা একটা এক্সাম্পলও দেই। তোমরা খেয়াল করছো ইউএস এর অনেক কিছু হচ্ছে উল্টাপাল্টা, যেমন বানান লেখে ওরা একরকম, মানে ব্রিটিশরা একভাবে বানান লেখে, ওরা লেখে আরেকভাবে। বানান যাই হোক, বানান তো এমনি ডিফারেন্ট হয়, বাট আরো যদি অনেক কিছু যাও, যেমন ধরো সারা অলমোস্ট পৃথিবীতে আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম, এটার যে ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ 220 ভোল্ট 50 হার্টজ, আমেরিকাতে জানো কিনা? হ্যাঁ 60 হার্টজ এবং 110 ভোল্ট। এবং এই যে সারা পৃথিবী থেকে ও আলাদা সিস্টেম করলো কারেন্ট এবং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি, তাতে কি ওর ঝামেলা বাড়লো না কমলো? অনেক বেশি ঝামেলা না, বিকজ যে ডিভাইস সারা দুনিয়াতে চলবে সেটা আমেরিকায় চলবে না, তার মানে ওর জন্য আলাদা করে বানাইতে হবে। এটা ওর জন্য তো এক্সপেন্সিভ। যেমন সারা দুনিয়ার ডেট লেখে একটা লজিক্যাল সিকোয়েন্সে, প্রথমে দিন, তারপরে মাস, তারপর বছর। আমেরিকানরা কেমনে লেখে? মাস কেন, মানে কোনো গ্রামারই নাই, মাস কেমনে শুরুতে আসে, তাই না? এরকম ওরা অনেক কিছু করে এবং অনেক পিকুলিয়ার, যেটা সেন্স মেক করে না, জাস্ট ডিফারেন্ট। এটা কেন? এটা তো ওদের পলিসি মেকার হয়তো বলতে পারে, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে পিকুলিয়ার কিছু করে এর জন্য ওদের অনেক বেশি এক্সট্রা এক্সপেন্স হয়। ইভেন এই যে মোবাইলের যে প্রোটোকল, এটাও কিন্তু ওদের ডিফারেন্ট, মানে অনেক কিছুই ওদের ডিফারেন্ট। তো এইটা ওরা কেন করে? আমার কাছে মনে হয়েছে যে ওরা যখন সারা পৃথিবীকে লিড করতে চাচ্ছে, ফলে জাতিগতভাবে ওকে এটা ইনস্টল করতে হয় যে ইউ আর ডিফারেন্ট, ইউ আর স্পেশাল। শুধু এই ধারণা তৈরির জন্য বিলিয়নস অফ ডলার এক্সট্রা ইনভেস্ট করতে হলেও করতে হয়, করে। যাই হোক, আমি এটা দূরে চলে গেছিলাম। তো এভারেস্টে উঠলেও লাভটা আছে আর কি। তো তুমি কেন ওরডি মনে করো? এই যে একটা ইন্সপিরেশনের জায়গা, যে আমি যদি বড় একটা ইন্সপায়ার করার পরে কি হবে? ওই স্টুডেন্টরা আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তারপর তোমরা হেল্প করতে পারো। এটা মানে উইকলি ফিজিক্স কোশ্চেন সেটা। হ্যাঁ মানে এই যে তোমরা এফোর্টটা দিচ্ছ, ফার্স্ট সেকেন্ড হচ্ছ, হ্যাঁ
আমি জাস্ট প্রশ্ন করতেছি ভিতরের কথাটা বের করে আনার জন্য, তার মানে যে আমি বলতে চাচ্ছি যে এটা আসলে উর্দি, সেটা না ধরে নিও না। তোমরা কেন উর্দি মনে করো এই স্যাক্রিফাইস করাটাকে? ভাই আমার একটা উত্তর হতে পারে, এটা আসলে নিয়তের উপর ডিপেন্ড করে। আমার নিয়ত যদি হয় যে আমি শিখতে চাই, শেখার মাধ্যমে আমি আনন্দ পাই, তখন এটা ওয়ার্দি। আর আমার নিয়ত যদি হয় যে না আমি এর মাধ্যমে ফেম কামাবো কিংবা হয়তো আমি বুয়েটে ফার্স্ট হব, এই ফার্স্ট পজিশনটার প্রতি আমার যদি লোভ থাকে, শেখার আনন্দকে যদি আমি মূল্যায়ন না করি, তখন এটা ওয়ার্দি না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য সেন্স মেক করে বিকজ তুমি পড়তে মজা পাই, তাই এটা গুড এনাফ যে ভাই আমার ভালো লাগে তাই আমি করি। বাট আমি বলি স্যাক্রিফাইস বিষয়টা মানে কি, যেটা ভালো লাগে না স্টিল কষ্ট করে করি, কারণ তোমার জন্য তো উর্দি হওয়ার প্রশ্নই নাই, বিকজ তোমার তো আর কষ্ট করা লাগে না, ভাই পড়তে আমার ভালো লাগে। তামিমের কি অ্যান্সার? না, এটা আলটিমেটলি ডিপেন্ড করে যে আমার লং টার্ম গোল কেমন। আমার যদি একটা লং টার্ম গোল থাকে, তার একটা স্টেপ হচ্ছে ধরেন সিএসসি নিয়ে আমার একটা লং টার্ম গোল আছে, মানে ওই রিলেটেড কোনো কিছু করার, দেন ওই জন্য তো আমাকে সিএসসি বিষয়টা পড়াটাই মানে বেশি সেন্স মেক করে। দেন এইটার জন্য তো বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি বুয়েটই বলা যায়, বুয়েট সিএসসি। তো সেক্ষেত্রে আমার যে 2 বছর ছিল সেটা বুয়েট সিএসসি ওরিয়েন্টেড ছিল। লং টার্ম গোল বলতে মানে এই যে টেকনোলজি রিলেটেড কিছু একটা করার। এখন তো মানে অনেক হচ্ছে, মানে ডেভেলপ হচ্ছে টেকনোলজি, ওই অনুযায়ী নিজের স্কিলটা ডেভেলপ করে মানে কিছু একটা করার। এটা আলটিমেটলি এখন তো বলতে পারতেছি না, মানে এখন এক্সাক্ট পয়েন্টটা নিতে পারতেছি না। তুমি মানে তোমার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে তুমি ভ্যালুয়েবল কিছু একটা করতে চাও, যে জন্য নিজেকে রেডি করা। জি না, আলটিমেটলি আমি কোন একটা ডেস্টিনেশনে যাইতে চাচ্ছি, এখন আমি কারে চড়ে যাচ্ছি, এখন কারটার কালার কিরকম বা কারটার সিট বেল্ট না, সিট বেল্ট অবশ্যই জরুরি, সিটের কালার কিরকম বা কিরকম সং মানে প্লে করার একটা সিস্টেম আছে কি নাই, এগুলো তো সেন্স মেক করে না। মেইনলি যেটা সেন্স মেক করে সেটা হচ্ছে আমি সেফলি ওই ডেস্টিনেশনে যাইতে পারতেছি কিনা। এই জন্য আমাকে সেফ ড্রাইভিংটা জানতে হবে। ওই কারণে যেহেতু সেফ ড্রাইভিংটা জানতে হবে, সেই কারণে ওই লাস্টের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমার যা কিছু করা দরকার আলটিমেটলি তাই করতে হবে। এই কারণে মনে হয় এটাই প্রয়োজনীয় বা ওর্থি বলা যায় আমার ক্ষেত্রে। ওকে, সো এখান থেকে যে পয়েন্টটা নিলাম ভালো হয়েছে, যে পয়েন্টটা আসছে, কারণ আমি যেরকম জিনিস চিন্তা করছেন এর সাথে কানেক্টেড। যে তামিম বলতে চাচ্ছে যে লাইফে আমি ভ্যালুয়েবল কিছু করতে চাই, হাবিবুল্লাহ কাইন্ড অফ এরকম বলছো যে জাস্ট প্রেস্টিজ শো করবো, এটা উর্দি না। একটা হইতে পারে আমার আমি এনজয় করি, আর আরেকটা হইতেছে ও বলতেছে যে আমি ইম্প্যাক্টফুল বা ভালো কিছু করতে চাই। আর সুদীপ তো তখন তোমাকে ইনকমপ্লিট রেখে ওদিকে চলে গেছিলাম, তুমি যদি কমপ্লিট করতে চাও কেন উর্দি মনে করো এই এফোর্ট দেওয়াটা? একটা বিষয় হচ্ছে যে একটা কথা আছে, যদি তুমি চাঁদকে টার্গেট করো তাহলে চাঁদ না পেলেও তুমি কোনো একটা তারা পাবা। তো এটা হচ্ছে বিষয়, কেউ যদি বুয়েট ফার্স্ট সেকেন্ড টার্গেট করে, ফার্স্ট সেকেন্ড যদি নাও হয় সে অ্যাটলিস্ট তার পছন্দের সাবজেক্টটা পাবে। তো এরকম আমি মনে করি কেউ যদি তার 100% এফোর্ট দেয়, পছন্দের সাবজেক্ট পাওয়ার পর কি হবে? এখন অবশ্যই যেহেতু সেটা তার পছন্দের, অবশ্যই সেটা মানে তার পড়ার ইচ্ছা থাকবে, হ্যাঁ ভালো কিছু করতে পারবে। ওকে, তাহলে ঠিক আছে, এখন এই যে ভালো কিছু করার বিষয়টা তো চলে আসলো, এইটাই এখন আমি বুঝতে চাই যে আসলেই ভালো পোলাপান ভালো কিছু করে কিনা। অনেকে একটু অবাক হইতে পারে যে ভাই এটা আপনি কি প্রশ্ন করলেন, বাট এখানে বাস্তবতাটা দেখো। আমি এখন খুবই ক্রিটিক্যাল হচ্ছে, ইভেন বইটার পোলাপান আমার মাইট টাইরও দিতে পারে, বাট এটা ফ্যাক্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলো থেকে আজকের দিন পর্যন্ত, হ্যাঁ বুয়েটের স্টুডেন্টদের ডেফিনেটলি অনেক রকম কন্ট্রিবিউশন আছে, বাট বুয়েটের যে ক্যালিভারের স্টুডেন্টরা ঢুকে সেই অনুপাতে পুরো বাংলাদেশ অথবা বৈশ্বিক জায়গাতেও সবচেয়ে বড় বড় কন্ট্রিবিউশন যারা করেছে, যাদের লিস্ট যদি আমরা করি, বা ধরো তুমি সিম্পলি চিন্তা করো লাস্ট 1 ইয়ারে পেপারে যাদের নাম কুকীর্তির জন্য না সুকীর্তির জন্য ছাপা হয়েছে, সেখানেও যদি তুমি করো স্টাডিটা চালাও, বা তুমি টপ অফ ইউর মাইন্ড বাংলাদেশের মোস্ট ইম্প্যাক্টফুল পিপল কারা, বা গ্লোবালি বাংলাদেশ থেকে গিয়ে সবচেয়ে ইম্প্যাক্টফুল কাজ করছে, গ্লোবালি তাদের কাজ অনেক মানুষের জন্য হেল্পফুল হয়েছে, খুব রিনাউন্ড কিছু হয়েছে, সেখানে বুয়েট কি অনেক টপে আছে? সেখানে তোমাদের কাছে কি মনে হচ্ছে? না ভাই, টপে বুয়েট টপে না, মানে অন্যান্য ইউনিভার্সিটি গুলো থেকে অনেক ভালো ভালো রেজাল্ট বের হয়ে আসছে গ্লোবালি। ফর এক্সাম্পল আমাদের রাষ্ট্রনায়ক যারা ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েটে পড়েন নাই, মেডিকেলে পড়েন নাই, তাই না? মানে আমি বলছি পলিটিক্যালিও যারা টপে গেছে, তুমি ইকোনমিক্যালি বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি যারা খুব বড় বড়, যারা দুর্নীতি করে হয়েছে সেটা না, যারা সলিড বিজনেস করেই টপে গেছে, অলমোস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি বুয়েট পাবা না। তাহলে এইটা একটু সারপ্রাইজিং না যে তুমি
ইভেন লাস্ট 1 মান্থের তুমি পেপার ঘেটে দেখো, যত প্রমিনেন্ট মানুষের নাম ছাপা হয়েছে তাদের সুকৃতির জন্য। কারণ এটা আমাকে অনেকবার মানে আমার নিজের ভিতরে পক করতেছিল, যে কারণে আমি সচেতনভাবে এগুলো খুঁজছি। বাট ওখানে খুব অ্যালার্মিং আমার কাছে মনে হয়েছে, বিকজ মোস্ট অফ দ্য বুয়েট স্টুডেন্ট আলটিমেটলি মিডিওকার হয়। কেন কীরকম আলটিমেটলি মিডিওকার হয়? কারণ এখন মোস্টলি তোমাদের আলটিমেট ডেস্টিনেশন ভাষা কি হবে, তোমরা পার হওয়ার পর দেখবা সবাই ট্রেন্ড কি, বাংলাদেশে এখন যেমন একটা ট্রেন্ড চলে এসেছে বিসিএস দেওয়া, আর আরেকটা ট্রেন্ড হচ্ছে হলো বিদেশ যাওয়া বলতে পিএইচডি করা। পিএইচডির পরে কি করা? পিএইচডির পরে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, হয় টিচিংয়ে যায়, অথবা তোমার হচ্ছে ওই রিসার্চ টাইপের কোনো অর্গানাইজেশনে কাজ করে, একটা চাকরি করে। এগুলো কোনো কিছু খারাপ আমি বলতেছি না, বাট আমি বলতেছি বুয়েট যেখানে এই কোটি কোটি মানুষের মধ্যে যারা টপার, তাহলে মোস্ট ইম্প্যাক্টফুল কাজটা তো এদের দ্বারা হওয়া দরকার ছিল, করার কথা ছিল। সেখানে একটা সিরিয়াস গ্যাপ আমরা দেখতেছি। তুমি দেখো লাস্ট 1 ইয়ারে বুয়েটের কে কীর্তিমান হিসেবে সামনে আসছে। তুমি দেখবে জামাল রাজা চৌধুরী স্যার বুয়েটের খুব লিজেন্ডারি মানুষ, তাই না? এরকম কয়টা এক্সাম্পল আমরা দিতে পারতেছি। বাট আমার কথা হচ্ছে যে মোস্ট ইম্প্যাক্টফুল এন্টারপ্রেনারের কথা বলি, মানে সমাজ সেবার জায়গা থেকে বলি, সোসাইটিকে রিবিল্ড করার জায়গা থেকে বলি, সেই জায়গাটাতে আমরা বুয়েট পিছায় কেন? কি মনে হয় তোমাদের? প্রথমত এই স্টেটমেন্ট তোমরা ডিসএগ্রি করো কিনা, নাকি এগ্রি করো? ডিসএগ্রি করলে তাহলে আগে ডিবেট করতে হবে। না, অবশ্যই এগ্রি করি। এগ্রি করলে তোমাদের কি মনে হয় কেন পেছানো? না, এটা আলটিমেটলি বলা যায় যে যারা টপার আসে তারা মানে তাদের উপর সবার একটা এক্সপেকটেশন থাকে যে তুমি বুয়েট থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার হবা বা ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট দিবা ফ্যামিলিকে। সেক্ষেত্রে তারা ওই রিস্কটা নিতে পারে না, আমার যতটুকু মনে হয়। যে মানে সবকিছু লোকজন তো রিস্ক টেকার, তাহলে চিটাগাং এর লোকজন তো স্পেশালি এখানে একটু ডিফারেন্ট পারফর্ম করা কথা, এটা স্ট্যাটিস্টিক্স দেখতে হবে। চিটাগাং এরা একটু, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, রিস্ক টেকিং তারা মানে এক্সপ্লোর করতে পারে বিভিন্ন জিনিস। মানে আমার আলটিমেটলি আমি যদি একটা জায়গায় আবদ্ধ থেকে যাই, আমার অন্য কোনো জায়গায় ভালো করার কোনো স্কোপ থাকতে পারে আমার, সেক্ষেত্রে আমার মানে অন্য কোনো জায়গায় ইন্টারেস্ট থাকতে পারে, সেটা আমি জানতেই পারবো না যদি আমি জাস্ট একটা নির্দিষ্ট লাইনে থেকে যাই, মানে নিজেকে এক্সপ্লোর না করি বিভিন্ন সেক্টর গুলো। ওইটা আর কি, যে রিস্কটা খুব ভালো একটা ইনসাইটও বলছে। ভাই এটা আমরা যদি ইন্ডিয়ানদের সাথে একটু কম্পেয়ার করি, যে আমেরিকার অনেক বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে কিন্তু অনেকগুলারই হচ্ছে দায়িত্বে বর্তমানে ইন্ডিয়ানরাই আছে। তো ওরা আসলে ডমিনেট করতে পারতেছে। ওরা কিন্তু জাস্ট গেছে ওইখানে কোনো একটা কাজ করছে, সাকসেসফুল হয়েছে, ব্যাপারটা এরকম না। ওরা আসলে রিস্কগুলা নিছে একটার পর একটা, হয়তো নিতে 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 ওরা একটা সময় গিয়ে অনেক সাকসেসফুল হয়েছে। বাট আমাদের এন্ড থেকে আসলে আমাদের যে বর্তমান অবস্থা, ওইখান থেকে আসলে এই রিস্ক নেওয়াটা আসলে ডিফিকাল্ট আমাদের জন্য। রিস্ক কেন নেয় না ওটাতে আমি পরে যাব, আগে তোমাদের ফাসলের কারণগুলো শুনি। ও বলছে যে তারা রিস্ক টেকার না, এটা একটা কারণ। কারণ তো আসলে একটা না হতে পারে অনেকগুলা। হাবিবুল্লাহর কি মনে হয় যে কি কারণ? রিস্ক টেকার একটা কারণের সাথে একমত। এর সাথে আমি আরেকটা কারণ অ্যাড করতে চাই, যে বুয়েটের ছাত্র সংখ্যা কিন্তু অত বেশি না, 1000 ধরেন প্রতি ব্যাচে। আর অন্যান্য বাংলাদেশের অন্যান্য ছাত্ররা লাখ লাখ আছে। সো ওদের মানে অন অ্যাভারেজ যদি বুয়েটের স্টুডেন্টরা ভালো করে, তারপরেও দেখা যাবে যে বেল কার্ভে ডিস্ট্রিবিউশনের বাকি 1 লক্ষ স্টুডেন্টের মধ্যে যারা অ্যানোমালাসলি খুব বেশি ভালো করে ফেলতেছে, ওরা হয়তো বা বুয়েটের টপারদের চেয়েও বেশি ভালো করতেছে। আমার মনে হয় এরকম একটা পসিবিলিটি থাকতে পারে যে প্রথমত বুয়েটের স্টুডেন্টরা রিস্ক টেক করতে পছন্দ করে না, আর দ্বিতীয় কারণ হচ্ছে বুয়েটের সংখ্যায় কম, সংখ্যা বেশি, ওরা ভালো। বাট এটার পিছনে সেকেন্ড যে কারণ, এটার পিছনে আর্গুমেন্ট করা যাইতে পারে, বিকজ হচ্ছে সংখ্যা তো কোনো বিষয় না। কারণ ধরো যে খুবই লো ক্যাটাগরির বুয়েটের ভর্তি পরীক্ষা দিছে কতজন এবছর? 18,000 জন প্রিডিতে। হ্যাঁ, প্রিডিতে পরে গিয়ে হয়তো 5,000 6,000। আচ্ছা, এখানে 6,000 পরীক্ষা নিয়ে মনে করো যদি 60,000 পরীক্ষা দিত, ডু ইউ থিঙ্ক রেজাল্ট খুব একটা চেঞ্জ হইতো? অলমোস্ট কিছুই চেঞ্জ হইতো না। তাহলে কিন্তু তোমার এই থিওরি ওটা একটু কনফ্লিক্ট করে, বিকজ যারা পিছনে আছে তারা সংখ্যা অনেক বেশি হয়ে তো লাভ নাই। কারণ আমরা তো কথা বলতেছি মোস্ট ইম্প্যাক্টফুল কাজ তো টপ যারা, তার সংখ্যায় কম হোক, তাদের মধ্যে থেকেই হওয়ার কথা। জি হ্যাঁ, বাট অ্যানোমালাসলি এটার আবার মেরিট আছে এই আর্গুমেন্টে। কারণ হইতে পারে যে বিচ্ছিন্নভাবে ওখান থেকে 2-4টা করে উঠে আসলেও তো ওরা কিছু করবে, সেটা করুক। বাট এখানে টপ এতগুলা থেকে অন্তত ওদের সমান হবে না, সেটা কিভাবে হয়?
ভাই এটার একটা আমার কাউন্টার আর্গুমেন্ট দিতে পারি যে বুয়েটের যে অ্যাডমিশন টেস্ট সেটা মূলত আমাদের একাডেমিক এক্সেলেন্সকে জাজ করে, আর কর্মক্ষেত্রে একাডেমিক এক্সেলেন্সের চেয়ে আমার মনে হয় অন্যান্য সফট স্কিলস কিংবা অন্যান্য বিষয় আদি আরো বেশি ম্যাটার করে। যেমন ও একটা বললো রিস্ক টেকার, আমি বলতে পারি ভাই নেটওয়ার্কিং কিংবা হচ্ছে অন্যান্য সফট স্কিলস, বিজনেস মাইন্ডেডনেস এটসেট্রা এটসেট্রা। হয়তো বা আমরা যারা বুয়েটে মানে অ্যাডমিশন টেস্টে ভালো করতেছি, আমরা হয়তো বা একাডেমিক এক্সেলেন্স করতে যেয়ে অন্যান্য দিকে আমরা স্যাক্রিফাইস করে আসছি, যেটা আমাদের কর্মজীবনে হয়তো বা আমাদেরকে হ্যাম্পার করবে। এই কারণে হয়তো আমরা ওয়ার্ক লাইফে কিংবা হচ্ছে কর্মজীবনে হয়তো বাকিদের যে কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকতেও পারি। ঠিক আছে, এটা একটা খুব ভালো পয়েন্ট। নাকি আছে কাউন্টার পয়েন্ট আছে যে আমরা যখন হচ্ছে 4 বছর বুয়েটে আমরা যখন পড়াশোনা করতেছি, আমাদের কিন্তু জাস্ট যে একাডেমিক কোর্সগুলো করাচ্ছে তাও না, আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ বলি বা নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করার কথা বলি, এগুলো কিন্তু অনেকগুলো আসলে স্কোপ আছে। আসলে আমাদের দেখা যায় যে স্যারদের সাথে কথাবার্তা বলা বা বিভিন্ন ধরনের রিসার্চ রিলেটেড অ্যাপ্রোচগুলো নেওয়া, অথবা আমাদের হিউম্যানিটিসের কোর্স করানো হয়, ইকোনমিক্সও পড়তে হয়, আবার ইংলিশ কোর্সও করতে হয়। দেখা যায় যে কথা নাই বার্তা নাই, যে সামনে গিয়ে দাঁড়ায় হয়তো ইংলিশে কিছু বলতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে করা হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য। দেখা যায় যে ট্রিপলই কিন্তু এতে কোনো ভূমিকা নাই, বাট এগুলো কিন্তু আসলে করা হয়। এবং আলটিমেটলি আমার কাছে মনে হয় যে 4 বছর পরে যারা হচ্ছে বুয়েটে পড়াশোনা শেষ করে বের হন, তাদের ওনাদের মেজরিটি অংশের এই কমিউনিকেশন স্কিল ভালো থাকা উচিত এবং ভালো থাকে। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমি আবার হাবিবুল্লাহর পক্ষে এটা তোমার কাউন্টারে বলতে পারি যে ওইটা হচ্ছে পড়তে হয়, সাবজেক্ট দিছে তাই কোনো রকম মানে, আর এরা যেহেতু ট্যালেন্টেড যে কোনো কিছু তো ইজিলি গ্র্যাব করে ফেলে, বাট সে যে তার ওন ইন্টারেস্ট থেকে যে সাথে নেটওয়ার্ক বিল্ড করতেছে, ইন্টারেস্ট থেকে তার যে স্কিল সেটা হয়তো করতেছে না, যে কারণে ওইটা সে পার হয়ে যাচ্ছে, কিন্তু এক্সিলেন্স হয়তো তৈরি হচ্ছে না, হইতে পারে আর কি। আর একটু কাউন্টার দিলাম আর কি। সুদীপ্তর ক্ষেত্রে কি মনে হয়, কি কারণ? আমার মনে হয় ভাইয়া যে আমাদের দেশে বেশিরভাগ যারা টপার স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট বা আপনি যেরকম বললেন উৎসাহী স্টুডেন্ট, সবার ক্ষেত্রে প্যাশনের একটা অভাব থাকে। দেখা যায় যে মানে কোনো স্পেসিফিক প্যাশনের পেছনে অনেক বেশি এফোর্ট দেওয়া, যেটা হয়তো বা তার সমাজ বা ঈশ্বরের বিপক্ষেও যেতে পারে, মানে তার সমাজ পুরোপুরি সেটাকে সাপোর্ট করবে ব্যাপারটা এরকম না। এরকম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই মানে প্যাশনের জায়গাটা আমরা আসলে ফলো করতে পারি না, যার কারণে আমরা মানে একটা সেফ লাইফকে চুজ করতে বেশি প্রেফার করি। খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আসছে, সেফ লাইফ। সো এই যে প্যাশনের পিছনে অনেকগুলো পয়েন্ট আছে, এখন এগুলো আমরা ভিতরে যাব যে এগুলোর কারণ কি। মানে ও যেটা বলতেছিল যে সেফ লাইফের বিষয়টা, যে ও ফার্স্ট সেকেন্ড থার্ড মানে হচ্ছে আমার যে ট্রু প্যাশন, কারণ ফার্স্ট সেকেন্ড হওয়া তো ওগুলো ফার্স্ট সেকেন্ডের প্যাশন, মানে সাবজেক্টের প্যাশন না, যে আমি কি ভালো লাগে সেটা না, হ্যাঁ আমি ট্রুলি কি করতে চাই কি সেটা না, জিনিস ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড। যা ও যেমন বলতেছিল যে কৃষি বিজ্ঞান বেশি করে পড়লে ফার্স্ট সেকেন্ড হওয়া যেত, কৃষি বিজ্ঞান বেশি করে পড়তে হবে, তাই না? তো সেই করতে গিয়ে দ্যাট ইজ অন্যের চোখে ভালো হওয়া, মানুষ কি বলবে যেটাকে সে এখন মনে করতেছে যে মানুষ এটা ভালো, সেটা করতে গিয়ে সে তার অরিজিনালিটিকে লস করে ফেলতেছে হয়তো। এটা ওর একটা পয়েন্ট, কারণ অরিজিনালিটি ছাড়া তো আসলে এক্সিলেন্সে যাওয়া যায় না। আচ্ছা ওয়েল, এখন আমরা সেকেন্ড রাউন্ড এইটার ভিতরে যাব, যে তুমি যেটা বললা যে তারা রিস্ক টেকার হয় না, এই ক্ষেত্রে তোমার কি আর্গুমেন্ট বা রিজনিং যে কেন রিস্ক টেকার হয় না? ওই যে বললাম মানে অ্যাজ দে আর ট্যালেন্টেড পিপল, সো যেমন ও যেরকম বললো যে ভাই মেবি তাদের সফট স্কিলগুলো ডেভেলপ হয় না, যেহেতু তোমরা ট্যালেন্টেড তোমাদের তো ফিগার আউট করে ফেলার কথা যে এগুলোর অভাবে আমি বড় কিছু করতে পারবো না, তাইলে স্টিল এটা সে তাহলে মেরামত করে না কেন? হ্যাঁ বল। এটার ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে সবার একটা এক্সপেকটেশন থাকে যে ও বুয়েটে চান্স পাইছে, এখন ও ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট দিবে, বা যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না সেক্ষেত্রে একটা সাপোর্টের ব্যাপার স্যাপার থাকে, সেক্ষেত্রে ওকে একাডেমিকেই থাকতে হয়, বদ্ধ থাকতে হয়, প্লাস মানে আরো এক্সট্রা টিচিং প্রফেশনে হালকা পাতলা যাইতে হয় আর কি। সো এগুলোর মধ্যে আবদ্ধ থেকে আলটিমেটলি বাইরের কোনো কিছু এক্সপ্লোর করা বা চারিদিকে এক্সপ্লোর করাটা একটু টাফ হয়ে যায়, এটাই আমার কাছে মেইন রিজন মনে হয়। ওকে, তোমরা বলো, ওর সাথেও তোমরা আর্গুমেন্ট করতে পারো যে, অথবা তোমাদের যার যার পয়েন্টের মানে ভিতরে যে রিস্ক টেকার হয় না, এটা যদি তোমরা এগ্রি করো, হাবিবুল্লাহ বলছো হ্যাঁ এটা একটা কারণ হইতে পারে, তোমার কি মনে হয় যে রিস্ক টেকার যে হয় না সেটার পিছনে কি কারণ? হ্যাঁ, আমি একটা কারণ অ্যাড করতে পারি যে সম্ভবত এক্সপেকটেশনের প্রেশার। কারণ বইটা যে ফার্স্ট হলো সে হয়তো বা শুরু থেকেই ভালো করে আসছে, ভালো করে আস্তে আস্তে কেউ যদি খারাপ করে,
তখন তাকে বেশি কথা শুনতে হবে কিংবা তাকে বেশি সাফার করতে হবে, ঢাকায় গিয়ে ছেলেটা নষ্ট হয়ে গেল। সো এই জন্য অনেক সময় আমরা হচ্ছে মানে উপরে থাকতে থাকতে নিচে যাওয়াটাকে আমরা খুবই বেশি ভয় পাই। এটার প্রবলেমটার রুটটা কিন্তু দাঁড়াইলো সুবিধা যেরকম বলছে যে মানুষ কি ভাবলো, পাছে লোকে কিছু তাহলে মানুষ কি ভাবলো, তাহলে আমরা যদি এড়াইতে না পারি তাহলে তো মানে বিপদই আছে। এই চক্রের ভিতরেই বোধহয় সবাই থাকে, তাই না? শুধু তো তোমার কি রিজনিং রিস্ক টেকার কেন হয় না, বা যে তুমি যেটা বলছো ভয় পাই, একই কথা, কাইন্ড অফ একই কথা। আমার মনে হয় আমরা অনেক দূরে কিছু দেখতে পারি না আসলে। কেন দেখো না? এটা বিষয়ে যেমন আমার কথা যদি বলি, এখন পর্যন্ত আমার যত টিচারের সাথে দেখা হয়েছে বা আমার ওয়েল উইশার যাদেরকে বলা হয় শুভাকাঙ্ক্ষী, সবাই আমাকে বলছে যে তোমাকে বুয়েটে যাও, ট্রিপলের অ্যাক্টর হিসেবে ঢুকতেছো, অ্যাক্টর হিসেবে যেন বের হোক। কেউ আমাকে এটা কখনো বলে না যে তুমি ইন্টেলে চাকরি করবা বা গুগলে চাকরি করবা বা এই জায়গায় চাকরি করবা। মানে এক্সাক্ট সেটা পরে এক বছর বলবো বিজ্ঞান না তুমি ইন্টেল বানাবা, ইন্টেলে কেন চাকরি করবা, মানে ওই টাইপের ভিশনটাকে আমাদেরকে দেখাতেই পারে না আসলে। মানে ওই কথাটা আমার ক্ষেত্রে সত্য যে ফার্স্ট হিসেবে বের হবে, এটা আমাকে বলেছে। এক্সাক্ট 1-2 বছর পর তুমি কি করবা ওই ভিশনটা আমাদেরকে দেখানো হয় জোরপূর্বক, আমি মনে করি। তুমি দেখো না, ঠিক আছে, আমরা একটা ওয়ে আউট চাই এই ডিসকাশনের। মানে যদি হয় যে না সব ডিসকাশন করে আমি আমার জায়গায় থাকলাম, তাহলে তো আসলে লাভ নাই, সময় চলে গেল। বাট অ্যাকচুয়ালি কারণ ধরো তোমরা তো কাইন্ড অফ ট্রেন্ড সেটার, তাই না? যেমন ধরো ওই যে আমাদের বইটা যে বিভিন্ন সময় হয় না যে টপ স্টুডেন্টরা বা উৎসাহী স্টুডেন্টরা কোন সাবজেক্ট 1 নাম্বার, এটা মোস্টলি কিসের উপর ডিপেন্ড করে? যে শুরুর দিকে যারা আছে, তো তোমরা সবাই মিলে যদি কালকে কথার কথা অন্য একটা সাবজেক্ট কথার কথা আইপি নাও, ফার্স্ট সেকেন্ড 3 জন আইপি নিছে, 1 বছরের মধ্যে পুরো ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, কোনো অ্যানালাইসিস কোনো ডাটা দরকার নাই, করে না। যেহেতু তোমরা ট্রেন্ড সেটার, কাজে আমি তোমাদেরকে পোক করতেছি তোমাদেরকে সামনে রেখেই, বিকজ এটা তো একটা পাবলিকলি এটা হবে যে তোমরা যদি তাহলে দেখো যে এই পুরা পৃথিবী, পুরা দেশ, মানে মানুষের তো এখন প্রবলেমের কোনো শেষ নাই। সো ইম্প্যাক্টফুল কাজ করা ছাড়া পৃথিবীর ক্রাইসিসগুলো কিভাবে মিটিগেটেড হবে? এবং সেখানে যদি তোমরা এই 18 কোটি মানুষ থেকে বাছাই করা যারা, তোমরা যদি সেখান থেকে বৃত্ত ভেঙে ওই বড় চিন্তার মধ্যে ঢুকতে না পারো, তাহলে বাকিরা কিভাবে ঢুকবে? বাকিদের কাছে এক্সপেক্ট করা। এবং দেখো যে বাংলাদেশ কিন্তু অনেক বিশাল একটা দেশ, হয় দেখো আমরা অলওয়েজ বলি বাংলাদেশ একটা ছোট দেশ, কারণ এখন তো দেশ তো অ্যাকচুয়ালি মানুষের সাইজ দিয়ে হিসাব করা উচিত, ভৌগোলিক সাইজ একটা প্যারামিটার। বাট মূলত এখন দেখো যে রাইজিং কান্ট্রিগুলা, চায়না, ইন্ডিয়া, কিসের জোরে? মানুষের জোরে, সিম্পলি মানুষের নাম্বার অফ পিপল, মানে দে হ্যাভ এ হিউজ নাম্বার অফ পপুলেশন। তা আমরা নাম্বার অফ পপুলেশন আমরা পৃথিবীর কত 7th লার্জেস্ট না নাকি 7th বা 8th হবো বোধহয়, মোস্টলি 7th হওয়ার কথা বোধহয়। সারা পৃথিবীতে প্রায় 200টা দেশের মধ্যে আমরা 7 নাম্বার, এটা কি ছোট? তাই এত বড় দেশের ভিতরে তোমরা তোমাদের পজিশনটাকে এখন আর একটু ফিল করতে পারতেছো? ফলে তোমাদের উপর, ফলে আমার এখানকার এক্সপেকটেশন আমি চাপাইতে চেষ্টা করতেছি। বাবা মা যেমন চাপায় আমিও চাপানোর চেষ্টা করতেছি, জনগণও যেন চাপায় যে ভাই আমরা জাস্ট এটা দেখতে চাই না তুমি গিয়ে ইন্টেলে একটা চাকরি করতেছো, ইটস সো সিলি, এটা অন্য XYZ যে কেউ করতে পারে, এটা এমন বড় কিছু না। তুমি গুগলে চাকরি পাই গেছো, এটা এমন বড় কিছু হয় নাই নাকি? তার চেয়ে অনেক বড় কিছু হওয়াটার এক্সপেকটেশন আমরা তোমাদের উপর রাখতে চাই। তার জন্য দিস ইজ ভেরি ট্রু। আমাদের কোন এক স্যার বলছেন খুব সুন্দর একটা কথা, রেলগাড়িতে চড়ে কখনো ডিসকভার করা যাবে না। মানে বুঝো নাই? জি। রেলগাড়িতে তুমি যদি যাও, তার মানে ওই রাস্তায় অলরেডি মানুষ গেছে, লাইন বসাইছে, তার মানে ওই রাস্তায় চলে তুমি নতুন একটা জিনিস অঞ্চল আবিষ্কার করবা, ডিসকভার করবা, এটা পসিবল না, কারণ এটা সেট পাথ। ফল নতুন এলাকা যদি আবিষ্কার করতে হয় সেট পাথ দেওয়া হবে না, হয়তো তোমার সমুদ্রে নাইমে যাইতে হবে, XYZ যে কোনো ডিরেকশন মুভমেন্ট করতে করতে বা বনের মধ্যে হাঁটতে হাঁটতে, এটা কোনো সেট পাথ দেওয়া হবে না। বুঝতে পারছি কিনা? ফলে পৃথিবীতে এখন যে সলিউশনগুলো দরকার, সেই সলিউশন যদি থাকতোই তাহলে তো প্রবলেম সলভ হয়েই যেত। তার মানে আমার এমন সলিউশন দরকার যে সলিউশনগুলো এক্সিস্ট করে না। তার মানে কি এটা কি চেনা জানা টেরিটরি নাকি আননোন টেরিটরি? আননোন টেরিটরি। এবং এআইটাই সবকিছু এসে তো এখন ক্রমাগত পৃথিবী হয়তো ডিস্টেবিলাইজেশনের দিকে চলে যাবে, জায়গায় জায়গায় যুদ্ধ বিগ্রহ এখন দেখতেছো, মানে খুবই টেরিফিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেখানে যদি ওরকম ফরওয়ার্ড থিঙ্কিং যে একটা বড় জনগোষ্ঠীর কি হবে, মানুষের জন্য আমি কি করলাম, আমার লাইফটার তো একটা মিনিং থাকা উচিত, তো সেই জায়গাটাতে আমরা এই এক্সপেকটেশন তোমাদের উপর চাপাইতে চাচ্ছি। আমরা তোমাদের কাছ থেকে মিডিওকার লাইফ আশা করতেছি না। অ্যান্ড দিস ইজ স্যাড, দিস ইজ প্যাথেটিক
বুয়েটের যে ট্যালেন্ট নিয়ে ছেলেপেলেরা ঢুকে সেই তুলনায়, হ্যাঁ তুমি অনেক এক্সাম্পল বুয়েটের ভাই অমুক করছে তমুক করছে, বাট ওই তুলনায় তাদের যে অ্যাচিভমেন্ট আমি বলবো এটা খুবই খুবই আন্ডার পারফর্মিং। আমি যেটা কিছু কারণ তোমরা এখন অ্যানালাইসিস করলা, তোমরা কিছুটা বললা, তোমরা কি আরো ডিপলি চিন্তা করো, তাহলে তুমি খুব এক্স্যাক্টলি ফলো করতে পারবা। তবে আমার কাছে অন্যতম বড় বাধা মনে হয়েছে মানুষ কি বলবে। এইটা যতক্ষণ তুমি ব্রেক করতে না পারবা ততক্ষণ ট্রুলি আসলে অ্যামেজিং কিছু হয় ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ তুমি যদি খুব গ্রেট পিপলদের বই পড়ো, নেলসন ম্যান্ডেলা বলো বা হোয়াট এভার, যারা সারা পৃথিবীতে খুব বড় বড় চেঞ্জ মেকার, তোমরা তাদের মধ্যে এটা তুমি যদি একটু ডিপলি স্টাডি করো পাবা যে আমরা যখন এখন মনে করি যে মানুষকে দেখায় দাও, এই যে কম্পিটিটিভ, এইটা শর্ট টার্মে রেজাল্ট দেয়। মেবি এখন পর্যন্ত তোমাকে রেজাল্ট দিছে যে ফার্স্ট হইতে হবে, দেখাই দিতে হবে, লং টার্মে মোটামুটি গ্যারান্টি এটা রেজাল্ট দিবে না। লং টার্মে রেজাল্ট তো দিবেই না, লং টার্মে তোমাকে আরো ফ্রাস্ট্রেটেড করবে। কারণ তুমি যাই করো না কেন, কিছু না কিছু মানুষ তোমার নেগেটিভ বলবেই। ফার্স্ট হওয়ার পর বলবে রেকর্ড নাম্বার তো হইলো না, মানে এগুলো ক্রমাগত তুমি যাই করো না কেন কিছু না কিছু। সো কাজে তুমি মানুষকে হ্যাপি করে ফেলবে, এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। তুমি সবাই তোমার উপর খুশি হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত তো খুব একদম সেট ছিল, বাট তুমি লাইফে আরো আগাও এবার আরো 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 লোক তোমাকে নিয়ে কত রকম কথা বলতেছে। কাজে এইটাকে তুমি যত বেশি দাম দিতে থাকবা, আমার মনে এটা একটা অনেক বড় অবস্টাকল যে মানুষ কি ভাবলো। বাট দেখো যে থিঙ্কিংটা তোমাকে আজকে সাকসেসফুল করছে, ওই থিঙ্কিংই তোমার আবার সর্বনাশ করবে। ওই বলে না গুড় অল্প থেকে বাড়াইতে থাকলে মিষ্টি হয়, হইতে হইতে গুড় আরেকটু বেশি হয়ে গেলে কিন্তু তিতা হয়ে যায়। তো এই যে মানুষ কি ভাবে, এটা ওই যে এরকম গুড়ের মতো একটা পর্যায়ে গিয়া এটা তিতা হইতে শুরু করবে। অ্যান্ড দেন ফ্রাস্ট্রেশন, সুইসাইড, এগুলোর তো লট অফ রিজন হচ্ছে যে মানুষ কি মনে করলো, মানুষ কি ভাবলো। তো এটা আমি বলবো তোমাদেরকে আমার দিক থেকে যে থিঙ্ক ডিপ, এই জায়গাটাতে আরো বেশি ডিপার জায়গায় যাও। অ্যান্ড এতটুকু সাহসী তোমরা হও, অ্যাটলিস্ট চিটাগাংয়ের পোলা আপনাদের সাহসী যে না, এটা কিন্তু আসলে ফান করে বলতেছি, বাট সব এলাকাতে সব রকম পোলাপান থাকে, বাট ইন জেনারেল চিটাগাং একটু ব্রেভ টাইপ হয়, এটা ট্রু। তো চিটাগাংয়ে আরেকটা রিজন হতে হবে, যারা বণিক সওদাগর, এরা যখন এই জাহাজে করে যাও প্রচুর আনসার্টেনিটি ছিল, মানে ওই মধ্যে দিয়ে ওদের আসলে এটা মাইন্ডসেটটা তৈরি হয়েছে হয়তো। তো যাই হোক, আমি বলতেছিলাম যে যে অ্যাট্রিবিউটটা দরকার সেই অ্যাট্রিবিউট আমি বুঝলাম, বাট আমি অ্যাকশন নিলাম না। বুঝলাম যে ভাই আমার এক্সট্রা হওয়া দরকার, বাট আমি সেফই থাকলাম, তাইলে তো চেঞ্জটা আসবে না। তার মানে ওই পরিমাণ কারেজ অর্জন করতে হবে, এবং ওই পরিমাণ কারেজের জন্য তোমার যদি খুব ডিপ রুটেড ইমোশন না থাকে, তাই কিন্তু আসলে এটা হবে না। তুমি কিসের জন্য তুমি ওই জায়গাটাতে যাবা যে ভাই মানুষ কি বলতেছে এটাকে আমি কেয়ার করলাম না, বুঝো না আমার কথা? তাহলে ওইটা যদি তুমি বোঝার চেষ্টা না করো, এখন কিসে আমার অতি ডিপ ইমোশন, রুটেড ইমোশন আছে, তার জন্য তুমি যেরকম তোমরাই বলছো যে এক্সপ্লোরেশন যখন আমি করতেছি না, অন্য কিছুর সাথে আমার পরিচয় নাই। যেমন আমার লাইফে আমি মনে করি যে আর্লি লাইফে যখন শরৎচন্দ্রের বই, তো আমার প্রায় 7-8-এর দিকে পড়া প্রায় পুরো শরৎচন্দ্র, ওইটা আমাকে ব্যাপকভাবে কিন্তু আমার ভিতরে একটা তৈরি করছে। কারণ তার উপন্যাসে একটা বড় অংশ ছিল সমাজের অসঙ্গতি, মানুষ কষ্টে আছে, এই আছে, সেটা একটা আমার স্কুলের টিচার ছিলেন যে বাবু জ্যোতিষচন্দ্র শাহ, উনি এরকম রাষ্ট্র সমাজ মানুষ এটা নিয়ে অনেক কথা বলতেন। সাথে রবীন্দ্রনাথের অনেকগুলা উপন্যাস যেগুলো মিলি যে গোড়া ঘরে বাইরে এই টাইপের গুলা প্রবলেম নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথাবার্তা। তো হয় কি একটা ওই এনভায়রনমেন্টের মধ্যে যাওয়ার মাধ্যমে কি হয়, একটা অ্যাটিটিউড তৈরি হয়, একটা মাইন্ডসেট তৈরি হয়, যেটা এত স্ট্রং যখন হবে তখন তুমি অন্য অনেক কিছুকে এইটার কারণে তুমি ইগনোর করতে পারবা হয়তো। তো যাই হোক, আমি জাস্ট কিছু ফুড ফর থট দিলাম, সরি আমি একটু বেশি লেকচার দিয়েছিলাম। ইন জেনারেল ইয়েতে তো ওরা বেশি কথা বলে, বাট আবেগ চলে আসছিল, খারাপ লাগতেছে যে কেন বুয়েট বলতেছি না, মানে যারা টপার যারা। তো এই জায়গাটায় আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, তোমরা যা বলছো এর সাথে মোস্টলি কানেক্টেড, যে এই যে উৎসাহী স্টুডেন্ট যারা, দ্যাট ইজ টপার স্টুডেন্ট যারা, আমি বলতে চাই এরা অনেক আত্মকেন্দ্রিক হয়। ইজ ইট ট্রু অর নট? কারণ তার ওই ভয়টা ওই আত্মকেন্দ্রিকতার জায়গার সাথে কিন্তু কানেক্টেড। সে তার নিয়ে আছে, আমার এই মেয়ে মানুষ কি ভাবলো, অন্যর কি হইলো সেটা ভাই তো বিষয় না, আমার কি হইলো এইটা কি তোমরা সত্যি মনে করো কিনা? যেমন কারণ আত্মকেন্দ্রিক না হইলে তো ভালো রেজাল্ট করা যায় না। কারণ আমি আমার আম্মা, আল্লাহ জান্নাতবাসী করুক, আম্মাকে এটা বলতাম, হ্যাঁ, কারণ আমারও ছোটবেলা থেকে যেহেতু টানা ফার্স্ট, তো এখন প্র্যাকটিক্যালি হয়তো কি কোনো একজন হয়তো আত্মীয় মারা গেছেন বা কিছু এরকম, তখন আব্বা আম্মা বলতে ঠিক আছে তুমি পড়ালেখা করো, আমরা যাচ্ছি, আমরা অ্যাটেন্ড করতেছি।
এরপরে যখন আমি বড় হইলাম, ভার্সিটিতে পাস করলাম, তো আমি তো যেরকম একটু অসামাজিক হয়ে গেছি অলরেডি, আত্মকেন্দ্রিক হয়ে গেছি। তখন যখন আমি আর এরকম বিভিন্ন সামাজিক কিছুতে যাই না, আম্মা বোঝায় তুমি এটা যাচ্ছ না, আমি বললাম যে আমার যে আচরণ তোমরা ক্রিয়েট করছো এবং হাততালি দিচ্ছ যে বা ভালো তুমি ঘরে বসে আছো, তারপর ফার্স্ট হচ্ছে হাততালি, তাহলে এখন সেই হাততালি কেন উইথড্র করতেছো? দ্যাট বিল্ড মাই ক্যারেক্টার, তাই না? তো সেই জায়গা থেকে আই ক্যান কানেক্ট যে আমরা অনেক আত্মকেন্দ্রিক হই। এটা কি তোমরা এগ্রি করো? না, আত্মকেন্দ্রিক ব্যাপারটা যদি কি যে বিপদে ফেলাইছো দেখে না, ডাইকে এনে ভালো ভালো কথা, তোমরা ফার্স্ট হয়েছে, অনেক অভিনন্দন। ভাই এটা একটা কোশ্চেন দিতে না সলভ করতাম। তো এটা ম্যাথের প্রবলেমের মধ্যে প্রবলেম মনে করে সলভ করতে হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। এবার হাবিবুল্লাহ স্টার্ট করো, প্রত্যেকবার ওই আর এখানে স্টার্ট করতেন না, এবার হাবিবুল্লাহ স্টার্ট করেন। আত্মকেন্দ্রিক হওয়ার বিষয়টা এটা একটা অবজারভেশন জাস্ট বললাম, তোমার কাছে কি মনে হয়? আমার মনে হয় ভাই, উৎসাহী ছাত্ররা শর্ট টার্মে অবশ্যই আত্মকেন্দ্রিক, লং টার্মে আত্মকেন্দ্রিক কিনা এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। আত্মকেন্দ্রিক থেকে গেলে কি ভালো হবে কিনা? আমার মনে হয় না, কারণ মানে সমাজের সবাই যদি আত্মকেন্দ্রিক হয় তাহলে সমাজটা ভালো থাকবে না। মানে গেম থিওরি ন্যাশ ইকুইলিব্রিয়ামটা তখন বাজে সিচুয়েশনটা নিয়ে হবে, মানে দুইজনই হচ্ছে প্রিজনার্স ডিলেমাতে আটকে পড়ে যাবে প্রিজনের মধ্যে। সো অল্ট্রুইজম দরকার আছে। তাহলে তো সারা বাংলাদেশ যদি বুয়েট টপার দিয়ে আল্লাহ ভর্তি করে দিত, তাহলে তো দেশের জন্য আর সর্বনাশিত হয়তো নাকি? আচ্ছা, হ্যাঁ বলো, বাকিদের ইনসাইট বলো, কি মনে হয় তোমাদের? না, ওই যেটা বললে যে লং টার্মে আত্মকেন্দ্রিক না হওয়াটাই মেন, যে একটা নির্দিষ্ট টার্গেটের জন্য হয়তো অনেক কিছু থেকে সেপারেটেড থাকতে হচ্ছে, বা কিন্তু আলটিমেটলি সেপারেটেড টার্গেটের জন্য স্যাক্রিফাইস করাটা তুমি যে লং টার্ম গোল সেটার জন্য তোমাকে করতে হবে, বাট দ্যাটস ফর এ বিগার পারপাস, যে জাস্ট নট ফর মি। ডিফারেন্স কিন্তু ওইখানে। ভালো, তুমি ধরো অনেক বড় একটা টার্গেট নিলা, সারা পৃথিবীর যে ক্লাইমেটের এই অবস্থা, আমি এটার চেঞ্জ করার জন্য একটা সিগনিফিক্যান্ট ভূমিকা রাখবো, কথার কথা। সো এই জিনিসটা জাস্ট আমাকে ঘিরে না জিনিসটা, এবং তার জন্য এখন কি তুমি বইটা ফার্স্ট হওয়ার জন্য যে স্যাক্রিফাইস করছো, তার জন্য হয়তো ডাবল স্যাক্রিফাইস করতে হতে পারে, দিন রাত কাজ করতে হতে পারে, প্রচুর রকম বিপদের মধ্যে দিয়ে পড়ে যেতে হবে। স্টিল ওটা কি আমার জন্য না। না, ওই কাজটা যদি খুব বেশি অ্যামাউন্ট একটা মানুষের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, তাহলে ওইটাই তো অবশ্যই মানে অ্যাপ্রিশিয়েট করার মতো। অ্যান্ড আমি যেটা বলি যে লেটস সে বুয়েটে চান্স পাইছি আমরা, বা টপ 3-তে আসি, অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আমরা আরো মানুষের আরো কাছে যেতে পারছি। যেমন অনেক আমরা তো কলেজ লাইফে যেমন যখন ছিলাম তখন কি তেমন কেউ আমাদেরকে চিনতো না, এখন মোটামুটি চিনতেছেন সবাই, জুনিয়ররা সবাই আমাদেরকে রিচ করতেছে, বা এটা হেল্প লাগবে, ওইটা হেল্প লাগবে, এন্ড আমরা সেটা চাইলেই আমরা তাকে ওই সলিউশনটা দিতে পারতেছি বা হেল্পটা করতে পারতেছি। এটার মাধ্যমে আমার মনে হয় মানে ওদের কাছাকাছি আমি আরো যাইতে পারতেছি, মানে ওরা নিজেরা আমাকে রিচ করতেছে, হেল্প চাচ্ছে। সুদীপ্ত, কি মনে হয় আত্মকেন্দ্রিকতা নিয়ে? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আমি ডিসএগ্রি করব না, এটা সত্য যে উৎসাহী স্টুডেন্টরা আত্মকেন্দ্রিক হয়। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে মোটিভেশন, একটা বিষয়। আত্মকেন্দ্রিকতা একটা বড় মোটিভেশন তৈরি করে, যে তুমি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবা, তোমার ফেম তৈরি হবে, তোমার একটা যতই আমরা অস্বীকার করি, বাট এটা একটা মোটিভেশনের জায়গা থাকে। তো সেইটার বিকল্প মোটিভেশন যদি আমরা তৈরি করতে পারি যেটা আত্মকেন্দ্রিকতার বিপক্ষে, তাহলে আমার মনে হয় অবশ্যই উৎসাহী স্টুডেন্টরা আত্মকেন্দ্রিকতার বিপক্ষে যাবে। তো সেখানে তোমরা পথ দেখাবা কিনা? তাই না? তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে তোমরা যা যা কারণ বললা, যে রিস্ক না নেওয়া, অথবা নিজেকে নিয়ে আমি বেশি হয়তো আত্মকেন্দ্রিক বা আমি ভয় পাইতেছি সেফ একটা পাতের বাইরে, কাজেই আমরা এখানে সেইটাই তোমাদের পর একটা প্রেশার ক্রিয়েট করছি যে তোমরা সেক্ষেত্রে পথ প্রদর্শনকারী হবা, এটা আমাদের এক্সপেকটেশন। এখন সেটা কি আমরা কি খারাপ কাজ করলাম? আসলে ভাই আমরা এজ এ হিউম্যান বিইং যদি ডেভেলপমেন্ট চাই আমাদের, তো পড়াশোনার পাশাপাশি সবকিছুরই একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্স যদি আমাদের ভালো হয় তো সবকিছুতে আসলে আলটিমেটলি আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো। তো আমার কাছে মনে হয় এইটা যদি আমরা করতে পারি নিজ নিজ জায়গা থেকে, তাহলে সবচাইতে বেশি ভালো হয়। ব্যালেন্স নিয়ে অবশ্য এটা উল্টা থিওরি আছে, যাই হোক, এখন আর থিওরি নিয়ে বেশি না করছে, পরে আরো লম্বা লেকচার হয়ে যাবে। যাই হোক, বাট হ্যাঁ ঠিক, মানে ব্যালেন্স শব্দটা ইউজ না করে আমি যেটা বলবো এক্সপ্লোর করা, কারণ তুমি তোমার কোর প্যাশনের জায়গা, যেটার জন্য তুমি তোমার লাইফ স্যাক্রিফাইস করে ওর দিয়ে মনে করতে পারো, বিকজ ইট ইনভলভস মিলিয়ন্স অফ পিপল, তখন ওইটার মোটিভেশনটা আসলে মাচ মোর হায়ার। সো তাহলে এখন তোমরা সেই জায়গা থেকে এরকমভাবে চিন্তা করে দেখো যে বড় ইম্প্যাক্টফুল কাজ যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কারা আসলে ভূমিকা রাখে, কোন ধরনের রোল, এই জিনিসটার ক্লারিটি আসা একটু দরকার। যেমন ধরো ডাক্তারদের হাতে, ইঞ্জিনিয়ারদের হাতে
আসলে কি অনেক ক্ষমতা? ক্ষমতা পজিটিভ অর্থে বোঝাচ্ছি, মানে ক্ষমতা মানে কি অনেক বড় কাজ আমি অনেক কম সময়ে করতে পারি কিনা। সো তাহলে হ্যাঁ, ধর ক্লাইমেট চেঞ্জ করতে পারি আমি, তাহলে কি আমি বিশাল ক্ষমতাবান, মানে গড লাইক পাওয়ার হয়ে গেল তাহলে, তাই না? ওইরকম সেই অর্থে পজিটিভ অর্থে বুঝাইছি যে অনেক বেশি এই পাওয়ারফুল যারা, ডাক্তার ইঞ্জিনিয়ারের কি অনেক বেশি পাওয়ারফুল? ওয়েল, ধরো একটা ইঞ্জিনিয়ার, তুমি ভাবলা আমি গবেষণা করে এটা বানাবো সেটা বানাবো, এই ডিসিশন কি ইঞ্জিনিয়ার নিজে নেয়? তো বড় একটা জিনিস আবিষ্কার হচ্ছে, হ্যাঁ, রিসার্চ সে কি নিয়ে করবে, কে ঠিক করে দেয়? আসলে তো জানার কথা, তাই না? যে তুমি যখন ভার্সিটি অ্যাপ্লাই করবা যে আমি রিসার্চ করব, তোমার যা ইচ্ছা তাই তুমি রিসার্চ করবা? নো, ফান্ডিং থাকা লাগবে। তার মানে যে ফান্ড দেয় সে ঠিক করে দেয় কি নিয়ে রিসার্চ হবে। তার মানে দেখো ইঞ্জিনিয়ার অ্যাবসলিউটলি কাইন্ড অফ তখন কি মানে কাইন্ড অফ পাওয়ারলেস, এই অর্থে যে হ্যাঁ নলেজের দিক থেকে সে অনেক এনহ্যান্স, বাট তার হাতে ট্রুলি ওই পাওয়ার নাই যে টোটাল সায়েন্স যে আবিষ্কার হইলো এইটা পজিটিভলি ইউজড হবে না নেগেটিভলি ইউজড হবে। এখন তুমি পারমাণবিক শক্তির আবিষ্কার, এটা কি পারমাণবিক চুল্লি দিয়ে তুমি বিদ্যুৎ উৎপাদন করবে না বোমা বানাবা, ডিসিশন তো তুমি নিতে পারতেছি না। কাজে এই জায়গায় আমি এটা ওই হিন্টসটা দিতে চাচ্ছি যে তুমি যদি অর্গানাইজার টাইপের না হও, অর্গানাইজার টাইপের মানে খালি অনুষ্ঠান আয়োজন করা না, তার মানে তুমি ইম্প্যাক্টফুল জায়গাটায় যেতে পারবা না। ইন এনি কেস যদি আমি বলি শব্দটাকে যে উদ্যোক্তা টাইপের, যেমন যদি বলা হয় যে বাংলাদেশের প্রযুক্তি সব বিদেশি প্রযুক্তি, বাংলাদেশে কেন আমরা এগুলো আবিষ্কার করতে পারি না? ফলে দেখো একটা ইঞ্জিনিয়ার তেমন কিছু করার নাই, কারণ তুমি পাশ করলা টপ ইঞ্জিনিয়ার, তোমার বেস্ট ইন্টেনশন হচ্ছে বাংলাদেশে বসে আমি প্রযুক্তিগত একটা রেভলিউশন করে দেবো। তুমি একটা ইঞ্জিনিয়ার কি করবা? বাট যদি হইতো যে হ্যাঁ কোনো একজন উদ্যোক্তা একটা কোম্পানি বানাইছে যেখানে 500 ইঞ্জিনিয়ার নিয়ে বড় একটা প্রজেক্ট রান করা সম্ভব, দেন ওখান থেকে একটা ইনোভেশন আসা সম্ভব। খেয়াল করছো বিষয়টা? তার মানে এগেইন ওই জায়গাটায় যাচ্ছে, যতক্ষণ তুমি কালেকটিভ এফোর্টের জায়গায় এবং অর্গানাইজারের ভূমিকায় যেতে না পারবা অতক্ষণ তুমি ইম্প্যাক্টফুল জিনিস কিন্তু করতে পারবা না। এবং তার জন্য লট অফ রিস্ক, লট অফ ইন্টারাকশন, লট অফ মানুষকে বোঝা, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই ক্লুটা আমার তরফ থেকে আমি দিলাম। ফলে আমি সরি তোমাদেরকে ডেকে এনে অনেক চাপের মধ্যে ফেলছি, বাট আই থিঙ্ক যে এটা একটা মিনিংফুল ডিসকাশন, বিকজ আমাদের আসলে ডিপ থিঙ্ক করা দরকার যে আমাদের এই প্রবলেম সলিউশনের জন্য আমাদের সবারই ভূমিকা থাকা দরকার, রাইট? তো এই আর কি, আমি তো তোমাদের অনেক প্রশ্ন করলাম, অনেক লেকচারও দিয়ে দিলাম। সো ফাইনালি তোমরা তোমাদের কোনো কমিটমেন্ট বলতে পারো, তুমি কি চিন্তা করতেছো, অর এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার, বা আসিরের কোনো কোয়েশ্চেন যদি বাকি থেকে থাকে করতে পারো। আচ্ছা, এবং প্লাস তোমরাও যদি এমন হয় যে ভাই এই প্রশ্নটা করলে ভালো হইতো, হ্যাঁ মনের মধ্যে কাজ করতেছে, তাহলে সেটাও বলতে পারো, তাহলে ওই প্রশ্নটা আমি করবো। আসিরের কোনো কোয়েশ্চেন? জি ভাই, আমার হচ্ছে একটা জিনিস জানার আছে যে তোমরা তো এখন কাইন্ড অফ সেলিব্রিটি বলা যায়, তাই না? তো ওই দেখা যায় যে ক্রিকেট খেলায় যখন ডেবিউতে কোনো একটা প্লেয়ার ভালো করার পর সাংবাদিকরা কি করে যে ভাই আপনি তো এখন অনেক ফেমাস হয়েছেন, তো আপনার এখনকার লাইফ আর ফেমাস হওয়ার আগের লাইফের ভিতরে ডিফারেন্স কি? তো তোমাদেরকেও আমার সেম কোয়েশ্চেন, তো শুরু থেকে তামিম যদি বলতা। না, টু বি অনেস্ট, আমার আগের লাইফ আর এখন লাইফের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে আমি এখন আরো অনেক বেশি মানুষের সাথে নেটওয়ার্কিংটা করতে পারতেছি, বা আমার কথা শেয়ার করতে পারতেছি, বা তাদের থেকে কিছু একটা নিতে পারতেছি, অ্যান্ড জুনিয়রদেরকেও হেল্প করতে পারতেছি, কারণ তারা নিজেরাই আমাকে রিচ করতেছে। আচ্ছা, রাস্তাঘাটে দেখাইলে জুনিয়ররা ধরে না? ধরে, জাস্ট ওরা এমন না যে আমাদের উল্টাপাল্টা ডিসকাশন করে, এটা তো না, ওরা জাস্ট একটা হেল্প চাই, ভাইয়া আমার এই প্রবলেম কি করা উচিত, ওইরকম জাস্ট আমি ওদেরকে ওই হেল্পটা করতে পারি। আচ্ছা, আমার মনে হয় ওইটাই মূল চেঞ্জটা, ওইটাই। আচ্ছা, হাবিবুল্লাহ। হ্যাঁ, আমি বলবো যে আজকের রেজাল্টের জন্য আমার অনেক স্যাক্রিফাইস করা লেগেছে। এর রেজাল্টের আগে হয়তো বা আমার আশেপাশে যারা ছিলেন ওরা হয়তো বা শুধু স্যাক্রিফাইসটাই দেখেছে, যে ফর এক্সাম্পল সোহাগ ভাই যেটা বললেন, আমার হয়তো বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি না, সো এর আগে ওই অনুষ্ঠানে যাচ্ছি না ওইটাই হচ্ছে মূল ছিল। আর রেজাল্টের পর হয়তো বা মানুষ হয়তো বা এখন বুঝতে পারতেছে যে স্যাক্রিফাইস করেছি, স্যাক্রিফাইসের আউটপুটটাও এসেছে। সো এখন হয়তো বা অনেকে হয়তো বা বুঝতে পারতেছে যে ও হয়তো বা ওই জায়গায় যায় নাই, কারণ ও হয়তো বা এই দিক হচ্ছে এফোর্ট দিয়েছে। সো এই দিক মানে আমার দিকটা হচ্ছে র্যাশনালাইজ করা গেছে মানুষের কাছে। সো এটা একটা আমি একটু আগে যারা তোমার উপর রেগেছিল তারা এখন মাফ করে দিয়েছে, মাফ করে দিলাম, তুই আমার অনুষ্ঠানে আসিস নাই, যা মাফ করে দিলাম। ভাইয়ার মনে হয় এক্সপেকটেশন আরেকটু বাড়ছে মানুষের, আর হচ্ছে ইম্প্যাক্টের জায়গাটা বাড়ছে। আগে দেখা যেত আমি যদি আমার ফেসবুক থেকে কিছু একটা পোস্ট করি ওইটা মানুষ দাম দিত না, এখন যদি আমি কাউকে বোঝানোর জন্য কিছু বলি ওইটাকে মানুষ দাম দিবে। এটা একটা মানে ভাইয়া যে সমাজে কিছু একটা চেঞ্জ আনার অ্যাবিলিটি
ওইটা একটা হয়েছে। ভালো, ওই যে বলে না সব পাওয়ারের সাথে রেসপন্সিবিলিটি আসে। তো এখন যদি বুঝতেছো তোমরা আগের চেয়ে অনেক পাওয়ারফুল হয়ে গেছো, এটা তো ট্রু, তাহলে সেই পাওয়ারের সাথে এখন রেসপন্সিবিলিটিটাও শোল্ডার করা, তাই না? যে রেসপন্সিবল হইতে চিন্তা করে যে আমি কি রেসপন্সিবল নিব। তো আর তোমাদের কোনো মাথায় আছে যে আমরা কোনো কোশ্চেন মিস করে গেছি নাকি আজকে ছেড়ে দিলেই ভালো? ভাইয়ের কাছে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ভাইয়া তো এতক্ষণ আমি তো পেছাল বাইরে ফেলছি আজকে, মানে অতিরিক্ত পেছাল বাইরে ফেলছি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। ভাই আপনি বলেন মানে এন্টারপ্রেনার অথবা উদ্যোক্তা হওয়ার দিকে কিন্তু যেতে বলি নাই, এটা বলছি যে এটা একটা চয়েস, একটা রাস্তা, এবং সবাই একরকম চিন্তা করলেও দুনিয়া চলবে না। হ্যাঁ ঠিক আছে, বলো প্রশ্ন। ভাই আমার বিষয় হচ্ছে আমি এন্টারপ্রেনারের দিকে যদি যাই তখন তো আমাকে ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? এই রিলেটেড কোনো টিপস দিবেন? কারণ এখান থেকে তো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলছো। ওই আলোচনার মধ্যে এই পয়েন্টটা বলতে চাইছিলেন, জীবনে অনেকবার বলছি, আজকে বলতে ভুলে গেছি। যে আমার অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন, টপাররা দের চেয়ে এভারেজ ব্যাক বেঞ্চার যাদের উপর মানুষের এক্সপেকটেশন নাই, তুমি হিসাব করে দেখবা যে ওরাই আলটিমেটলি গিয়ে বেশি ভালো অ্যাচিভার হয়েছে টপারদের চেয়ে। এইটার যতগুলো কারণের মধ্যে অন্যতম কারণ আমি বলি যে তারা ফেইলুর হ্যান্ডেল করতে শেখে নাই। টপাররা টানা ফাস্ট, ও জানি না ফেইলুর কেমনে হ্যান্ডেল করতে হয়। আর ব্যাক বেঞ্চার ও ফেইলের মধ্যেই থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট স্কিল, খুবই ইম্পর্টেন্ট স্কিল। কেন ইম্পর্টেন্ট স্কিল? আমি ওই যে একটা চাইনিজ প্রভার্ব আছে, আমি ক্লাসের সময় মনে এটা বলছিলাম যে কথাটা মোটামুটি এরকম যে তুমি কত দ্রুত ছুটতে পারো, কত মানে উপরে লাভ দিতে পারো, এটার উপর সাকসেস ততটা ডিপেন্ড করে না যতটা ডিপেন্ড করে তুমি কত ভালো বাউন্স খাইতে পারো। বাউন্স খাওয়া বুঝছো তো, মানে একবার পড়ে গেছো দেন আবার ঘুরে দাঁড়াইতে পারো। মানে এইগুলো যদি তুমি অ্যাট্রিবিউট ধরো, একটা হচ্ছে আমি অনেক জোরে ছুটতে পারি কিন্তু বাউন্স খাওয়ার অ্যাবিলিটি নাই, আর আরেকজন হচ্ছে ভাই আমার গতি অত বেশি না বাট আমি বাউন্স খেলে দাঁড়াইতে পারি। যদি বলে এই দুইটার মধ্যে আলটিমেট সাকসেসের জন্য কোনটা বেশি জরুরি? সেকেন্ড ওয়ান। সো টপারদের ক্ষেত্রে ওই সেম, এই যে ভীতি, মানুষ কি বলবে ইত্যাদি কারণে আমি রিস্ক নিব, ভাই আমি তাহলে তো ভাই থার্ড হয়ে গেলাম, তাই না? ফলে যেহেতু সে কন্টিনিউয়াসলি খুবই সচেতন, সর্বোচ্চ এফোর্ট দিয়ে সে তার ওই স্ট্যাটাসকো মেনটেন করে যাচ্ছে, সে বাউন্স খাওয়াটা শিখেই নাই। ফলে এরা কখনো একটা ফেইলিউরের মধ্যে যদি ঢুকে যায় মোস্টলি আর রিকভার করতে পারে না। কাজে তাহলে ইচ্ছা করে এখন ফেল করবা কিনা, ইচ্ছা করে ফেল করার জন্য কিছু করার দরকার নাই, বাট যখন তুমি রিস্ক টেকার হবা অটোমেটিক্যালি ফেইলিউর চলে আসবে। বাট বুয়েট কিন্তু এটার জন্য একটা ধরো স্টার্টিং গ্রাউন্ড হইতে পারে, কারণ যারা সারা জীবন ফার্স্ট হয়েছে বুয়েটে যে দেখবে যে ফেল করতেছে, জীবনে কোনোদিন ফেল করে নাই, ওইটার মধ্যে দিয়ে একটা লার্নিং শুরু হয়। আমার ক্ষেত্রে হইছে যে ধাক্কা দিয়ে ফালায় দিছে এবার উঠো। হ্যাঁ, তো এটাকে যদি পজিটিভলি নেই আমরা যে হ্যাঁ ওয়েল ইটস এ স্কিল, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল আর কি, আলহামদুলিল্লাহ। আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, মানে আমাদের হচ্ছে পাশে লোকে কিসে বলে এটা হচ্ছে আমরা ইগনোর করে যাব, তাহলে ভাই আমাদের ওয়ার্ল্ড ভিউটা কিরকম হওয়া উচিত? যে আমাদের ইগনোর করে যাব শব্দটা পুরোপুরি ওরকম বলবো না, আমি বলবো যে ওইটা কি টপ মোস্ট প্রায়োরিটি বানাবো না, কারণ মানুষ যা বলে সেখানের মধ্যে ভ্যালুয়েবল লেসন থাকতে পারে। মানে এইটা না যে আমার সমস্ত আমি মানুষের হাতের পুতুল হয়ে গেলাম। আমরা কিন্তু এখন হাতের পুতুল, বিকজ মানুষ বলতেছে ভাই ফার্স্ট হইতে হবে, আমি মনে হচ্ছে ফার্স্ট হইতে হবে, মানে সে আমার কাইন্ড অফ নাচাচ্ছে, আমার লাইফের কন্ট্রোল তার হাতে আমি দিয়ে দিছি, মানুষ যা বললে আমি আমাকে তাই করতে হবে। সো আমি বলতেছি যে তাহলে কি মানুষের কথা আমি শুনবোই না? আমি বলছি না, সেটা আবার এক্সট্রিম আরেকটা ভিউ, এটা দুই এক্সট্রিম হয়ে গেল। ব্যালেন্স ভিউটা হচ্ছে যে মানুষ যা বলবে সেটা আমি শুনলাম, দেন আই নিড টু হ্যাভ এ ফিল্টার। তার মধ্যে আমার নিজের ইমপ্রুভ করার মতো যদি এলিমেন্ট থাকে, ইভেন সেটা যদি সে আমার গালি দিয়েও বলে, স্টিল আমার উচিত হচ্ছে ওখান থেকে পয়েন্টটাকে পিক করা, সেটুকু আমি নিব যেটা আমার ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগবে। বাট সে যা বলতেছে তাকে খুশি করার জন্য আমার লাইফকে ডিজাইন করে ফেলতে হবে, মানুষকে খুশি করাকে সেন্টার করে আমি বলবো এইটা হচ্ছে সুইসাইডাল, ইটস নট গুড। কাজে এখানে ওই ব্যালেন্স ভিউটা দরকার। আর ওভারঅল যেটা বলছে যে ওয়ার্ল্ড ভিউটা কী হবে সেটাই আমি বলছি, ওয়ার্ল্ড ভিউটা এটাই। সো এখানে ধরো তুমি দেন হচ্ছে যে তাহলে মানুষকে আমি সেন্টারে না রাখি, তাহলে আমি কোন জিনিসটাকে সেন্টারে রাখবো? তো এই ক্ষেত্রে ধরো এখানে দুইটা ওয়ার্ল্ড ভিউ আছে, একটা রিলিজিয়াস ওয়ার্ল্ড ভিউ আর একটা হচ্ছে নট সো রিলিজিয়াস ওয়ার্ল্ড ভিউ, বাট কাছাকাছি ধরনেরই। যেমন আমি যখন রিলিজিয়াস ছিলাম না তখন আমি আমার সাকসেস মানে আমি আমার লাইফের কি মনে করতাম, মানে মিনিংফুল লাইফের সংজ্ঞা কি মনে করতাম, তখন আমি একটা সংজ্ঞা নিজে দাঁড় করাইছিলাম যে আমি যেদিন মারা যাব সেই দিন কতগুলা মানুষ কত মাত্রার কান্না কতদিন ধরে আমার জন্য করবে, এটার যোগফল হবে আমার জীবনের মূল্য। সো তার মানে আমার জীবনের মূল্য বাড়াইতে হলে এত বেশি মানুষের লাইফে আমার ইম্প্যাক্ট রাখতে হবে যাতে আমি মারা গেলে তারা ফিল করে, কম মাত্রা বেশি মাত্রা
কেউ 2 দিন ধরে, কেউ 10 দিন ধরে, কেউ হয়তো বছরের পর বছর আমাকে মিস করবে। সো এটা হচ্ছে ডেফিনেশন, তখনকার ডেফিনেশন আমার ছিল। স্টিল এটা মানুষ কি মনে করলো যে মানুষের লাইফে আমি ইম্প্যাক্ট ফেলতে পারলাম কিনা ওই জায়গা থেকে। আর রিলিজিয়াস ওয়ার্ল্ড ভিউ হওয়ার পরে তো জিনিসটা আরও খুব গোছানো হয়ে গেছে, বিকজ মুসলমানদের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ইটস ডিফাইন যে তুমি ওই যেটা নিয়ে আমার সাথে আইমানের একটা ওই যে আছে, ছোট্ট একটা ভিডিও আছে, ওখানে আমি ওটা ডিসক্রাইব করছি যে এখন আমি লাইফের সাকসেস কী দিয়ে মাপি, যে আল্লাহকে খুশি করা, জান্নাতে যাওয়া, যেটার মিনিং আসলে কি, ওইটাকে সেন্টার করে তখন যদি তুমি এইটাকে করো তো ওইটা সুপার ব্যালেন্সড। কারণ তখন তোমার ইভেন ফ্রাস্ট্রেশনেরও কিছু নাই। কারণ আমি প্রচুর মানুষকে দেখছি যারা মানুষের জন্য কাজ করে উইথ এ এক্সপেকটেশন মানুষ আমার উপর খুশি হবে, এদের বড় অংশ আলটিমেট লাইফে চরম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কারণ মানুষ জীবনেও তোমার উপর খুশি হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। সো তুমি মানুষের জন্য যে কাজ করবে এই এক্সপেকটেশন নিয়ে যদি করো, তারা আমার হাততালি দিবে, তারা আমার খুব ভালো বলবে, তাইলে তুমি সুপার ফ্রাস্ট্রেটেড হইতে বাধ্য। যে তুমি দেখো না মাঝে মাঝে যে একটা লোক এত কন্ট্রিবিউট করতে, এত ভালো, এত সেলিব্রিটি, হঠাৎ একটা ভুল করে ফেলছে, আর ওই লোকটার বাকিরা এমন ভাবে ধোয়া ধুইতেছে যে ওর লাইফের তখন ফ্রাস্ট্রেশনে তুমি জাস্ট ফিল করো যে ভাই আমি এতদিন তোমাদেরকে ভ্যালু ডেলিভার করলাম, আর আজকে একটু চুন থেকে পান করছে, আর মনে হচ্ছে আমার তোমরা বাইরেই ফেলাচ্ছ। ফলে এইটা আমি মনে করি যে এটা খুব ডেঞ্জারাস ওয়ার্ল্ড ভিউ, যে মানুষকে আমি খুশি করতে চাইলাম কিনা। বাট তাহলে মানুষকে যে আমি খুশি করতে চাইবো, তাহলে আর দুইটা মাত্র কারণ থাকতে পারে। এক হচ্ছে মানুষ খুশি হওয়া বিষয় না, আমার আল্লাহ আমার উপর খুশি হইলো কিনা। সো রিওয়ার্ডটা আমি ওখান থেকে নিব। সো আই ডোন্ট কেয়ার মানুষ খুশি হয়েছে কিনা, তার জন্য আমি করছি, তার জন্য না, আল্লাহর জন্য করছি, এটা একটা। আর যদি তুমি ধরো ইকুয়েশন থেকে মনে করো আমি রিলিজনকে বাদ দিয়ে চিন্তা করবো, তাহলে মানুষের জন্য যদি করো, তাহলে এটা অফ ইউর ওন অরিজিনাল ইমোশন থেকে হওয়া। সে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে কি করছে না ডাজন্ট ম্যাটার, বাট আমি করতে চাইছি, আমি প্রবলেমটা সলভ করতে চাইছি, আই ফিল পেইন অ্যাবাউট দি প্রবলেম, দ্যাটস ওয়াই আই ট্রাই টু সলভ ইট। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। আই কুড বি রং, বাট বললাম আর কি। তো আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আসলে অভিনন্দন জানানোই হয় নাই, শুরুতে অভিনন্দন জানাইতে হয়। তো ট্রুলি আমরা আসলে অনেক ডিফিকাল্ট ডিসকাশনের মধ্যে চলে গেছিলাম। ট্রুলি উই আর প্রাউড। তোমাদেরকে আসলেই অনেক অভিনন্দন যে তোমরা যে স্ট্রাগল করে, যে পরিমাণ স্যাক্রিফাইস করে একটা রিমার্কেবল রেজাল্ট করেছো। সো আমরা আরও বড় অভিনন্দন তোমাদের জন্য রেখে দিতে চাই যখন তোমরা আরও বৃত্ত ভেঙে আরও বড় কিছু স্বপ্ন দেখবা। সো দর্শকরা যারা আছেন, আশা করি আমাদের এই ডিসকাশন আপনাদের কাছে একটু থটফুলি দেখলে হয়তো মিনিংফুল মনে হবে। আর আমরা চেষ্টা করেছি যে আমাদের ডিসকাশনের থ্রুতে সাম সর্ট অফ মেসেজ এখান থেকে জেনারেট করতে। তো এখানে আমরা যারা আছি আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, বিশেষ করে ওদের জন্য দোয়া করবেন। আর আপনারা কমেন্টে ওদের উপর যে এক্সপেকটেশন, এগুলো প্রচুরভাবে চাপায় দেন। দুনিয়ার যত প্রবলেম আছে একটা করে লেখেন, আমি চাই হাবিবুল্লাহ ভাই এই প্রবলেমটা সলভ করুক, আমি চাই তামিম ভাই এই প্রবলেমটা সলভ করুক, আমি চাই সুদীপ্ত ভাই এই প্রবলেমটা সলভ করুক। সো আমরা চাই আপনাদের এক্সপেকটেশনগুলো তোমাকে ফার্স্ট হইতে হবে, ওখান থেকে বের হয়ে গিয়ে মানুষের কল্যাণে ওর কি কন্ট্রিবিউশন হওয়া উচিত ওই রকম আইটেম এদের উপর চাপান। ঠিক আছে? জি ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।